আসসালামু আলাইকুম। আমি সালেম মুবিন। আজ আপনাদের সামনে চলে এসেছি লাইভ প্রোগ্রামে। আমার সাথে দুইজন গেস্ট আছেন, মিস্টার ইস্তেক আহমেদ ভাই এবং রুবায়েত ফয়সাল স্যার। আমি একটু পরিচয় পর্ব জানবো। যদি ইস্তেক আহমেদ স্যার একটু বলেন আপনার পরিচয়। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার নাম ইশতিয়াক আহমেদ ভুইয়া। আহ, আমি আইটি সেক্টরে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি। আহ, আমি বর্তমানে আমার একটা ক্ষুদ্র একটা স্টার্ট আপ আছে। আমি সেখানে সেটার সিইও। আমার স্টার্ট আপের নাম হচ্ছে র্যাপেলস লিমিটেড। এটা জাপান এবং বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে এই প্রজেক্ট, মানে এই স্টার্ট আপটা। আমাদের জাপানে হচ্ছে কর্পোরেট অফিসটা, বাংলাদেশ অফিসটা আমি দেখি। এবং আমরা মূলত আইটি ওরিয়েন্টেড সার্ভিস নিয়ে এবং বিশেষ করে ওরাকল ক্লাউড এবং ওরাকল সার্ভিস নিয়ে কাজ করি। পরবর্তীতে আরো ডিটেলস হয়তো আমার সম্পর্কে বলবো। আচ্ছা, আচ্ছা, জি, ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। এবং আমি রুবায়েত ফয়সাল স্যারকে বলবো স্যার একটু ডিটেলস কিছু বলেন আপনার হুম। নাম, পরিচয়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। মূলত আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ রুবায়েত ফয়সাল। আমি চেয়ারম্যান জেনিন টেকনোলজিয়ান রিসার্চ লিমিটেড। সংক্ষেপে আমাদের কোম্পানিকে সবাই জিটিআর হিসেবে চিনে, জিটিআর লিমিটেড হিসেবে চিনে। তো জিটিআর এর যাত্রা মূলত শুরু হয়েছে 2005 সালে। আর আইটি ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমাদের মূলত 1997 থেকেই আমরা আইটির সাথে জড়িত। যখন আমরা ইউনিভার্সিটি লাইফে মূলত প্রবেশ করি, তখন থেকে এই আইটি বা কম্পিউটার সেক্টর তো তখন খুব একটা বেশি হয়নি, বিকশিত হয়নি। তখন থেকে আমাদের যাত্রা মূলত শুরু। আর এই যাত্রাটা মূলত আইটির প্রতি নিখাত ভালোবাসা থেকে শুরু। তখন যখন আমরা শুরু করি, কি পাবো কি পাবো না সে চিন্তা মাথায় ছিল না। নিতান্ত এটা ভালোবাসা ছিল, আগ্রহ ছিল। সেখান থেকে আইটি যাত্রা শুরু। আস্তে আস্তে করে আমরা 2005-এ জিটিআরটাকে প্রতিষ্ঠা করি, আমরা চারজন মিলে। সেভাবে করে জিটিআর যাত্রা শুরু আজ পর্যন্ত। 2005 থেকে যদি বলি, প্রায় 14 বছর ধরে চলছে আর কি আমাদের এই প্রতিষ্ঠানটা। এই হচ্ছে আমাদের জিটিআর এর সংক্ষিপ্ত ব্যাপারটা। আর এর সাথে যদি বলি, আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি বা আদার্স, মূলত আমাদের যাত্রা শুরু হয়েছিল ছোটখাটো সফটওয়্যার এবং প্রজেক্ট ওয়াইজ বিভিন্ন সলিউশন নিয়ে। সেটা ইলেকট্রনিক্স ছিল এবং ইলেকট্রনিক্স বেস সফটওয়্যার ছিল 2005-এ যখন শুরু করি। এবং তখন আমাদের মেইনলি ফার্স্ট প্রোডাক্ট ছিল আসলে এইচআর সফটওয়্যার। আমাদের আচ্ছা, ফার্স্ট আমরা এইচআর সফটওয়্যার দিয়ে শুরু করি। এইচআর সফটওয়্যার থেকে আমরা পরে যেটা করি, আস্তে আস্তে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি এবং এভাবে করে মানে পুরো ইআরপিটাই আস্তে আস্তে আমরা আমরা শুরু করি। সেভাবে করে আমাদের যাত্রাটা শুরু। আর মূলত অন্যান্য সফটওয়্যার ফার্মের চেয়ে আমাদের কোম্পানিটার একটু কর্মপদ্ধতিটা ভিন্ন ছিল। আমরা মনে করি আমাদের সাকসেসের ওটা একটা বড় কারণ ছিল। কারণ আমাদের সফটওয়্যার ফার্ম গুলোতে যেটা দেখা যায় যে সাধারণত 3 বছর পর সফটওয়্যার ফার্ম গুলো শাটডাউন হয়ে যায়। অথবা পার্টনাররা যারা শুরু করেছে, পার্টনারের দ্বন্দ্ব বা যে পরিমাণ রেভিনিউ ইনকাম করা দরকার কোম্পানির গ্রোথটাকে বড় করার জন্য, সেটা করতে পারেনি, বেশিরভাগই ভেঙে পড়ে আবার নতুন ভাবে শুরু করে। তো আমাদের ক্ষেত্রে যেটা ছিল, সফটওয়্যারের বাইরেও আমাদের কিছু গার্মেন্টস রিলেটেড, সফটওয়্যার রিলেটেড মেশিনারি প্রোডাক্টই আমরা শুরু করি। যেমন গার্মেন্টস এ ক্যাট সফটওয়্যার ছিল, ক্যাট রিলেটেড কিছু মেশিনারিজ ছিল, অটোমেটেড মেশিন, আমরা সেগুলো দিয়ে শুরু করি। এইচআর সফটওয়্যারের সাথে এইচআর এর যে হার্ডওয়্যার গুলো ছিল, সিকিউরিটি জি, জি। সিস্টেমের জন্য সিসিটিভির যে কর্পোরেট যে সলিউশন গুলো, আমরা সেগুলো নিয়ে শুরু করি। যার ফলে দেখা গেলো ছোট ছোট এই সার্ভিস গুলো থেকে আমাদের সবসময় রেভিনিউটা কন্টিনিউয়াস জেনারেট থাকতো। এর কারণে সফটওয়্যারটা যদি কোনো কারণে আমাদেরকে রেভিনিউ দিতে ব্যর্থ হতো, ওগুলো আমাদেরকে সাপোর্ট দিত। এইভাবে করে আমাদের এই 14 বছর পথ চলা, এতটুকু পর্যন্ত আসা, এটা একটা আমি মনে করি সাকসেসের একটা বড় কারণ ছিল। আর অবশ্যই একটা বড় কারণ ছিল আমাদের যারা টিম মেম্বার্স এবং যারা আমরা ছিলাম পার্টনার্স, তাদের যে নিজেদের মধ্যে যে একটা কাজ করার যে স্পৃহা, আদম্য স্পৃহা, সেটাই আমাদের সাকসেস একটা বড় কারণ বলে আমি মনে করি একটু। আচ্ছা, আচ্ছা স্যার, আমি একটু এই বলে নিচ্ছি হচ্ছে যে বিষয়। আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিচ্ছি যে কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন, কাইন্ডলি একটু মেসেজে একটু জানাবেন। এবং আপনাদের এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে হয়তো আপনারা মেসেঞ্জারে আপনারা করবেন এবং আমরা শেষের দিকে এসে আমরা যার কোশ্চেন আমি তার কাছ থেকে আমি আনসার গুলো জেনে আপনাদের সাথে আমি শেয়ার করবো। কাইন্ডলি আপনারা একটুখানি মেসেঞ্জারে আপনারা লিখুন যে আপনারা কে কে আমাদের সাথে জয়েন করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন, এবং কোনো রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আর কি। তো আমি একটু ইস্তেক ভাইয়ের কাছে আবার একটু আসবো যে আপনার তো মনে হয় ওরাকলটা নিয়ে আপনারা কাজ করেছেন না?
তো সেই ক্ষেত্রে ওরাকল জি। ERP টা কি আপনারা কাজ করেন নাকি শুধু ক্লাউড গুলো নিয়ে কাজ করেন, যদি একটু শেয়ার করেন। আচ্ছা, আমি আমি আমার ওরাকলের জার্নিটা নিয়ে একটু বলি। আমি বেসিক্যালি ওরাকলে আমার জার্নি শুরু হয় 2015 সালের দিকে, 15 সালের শেষের দিকে। আমি আহ, এখন হয়তো আমি ভেন্ডরে কাজ করছি বা বিজনেস বিজনেস নিয়ে কথাবার্তা বলছি। আমি আসলে কাস্টমার এন্ডে ছিলাম। আমি আমার ক্যারিয়ার লাইফ শুরু হয় 2005-এ ফকির গ্রুপ থেকে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার বেশিরভাগ সময় আইটি হেড হিসেবে কাজ করি আমি। তো আচ্ছা 2015-তে এসে আমি ন্যাশনাল পলিমারে যখন আইটির হেড হিসেবে জয়েন করি অ্যাজ এন এজিএম হিসেবে, তখন থেকে আমার ওরাকলের সাথে আসলে জার্নিটা শুরু। কারণ ন্যাশনাল পলিমার ওরাকলের অ্যাপ্লিকেশন ইউজ করে, ইবিএসটা ইউজ করে আর কি। তো তার আগে থেকে আসলে আমার ইবিএস নিয়ে খুব একটা ধারণা ছিল না। তো ওখান থেকে আসলে যখন আমি ওরাকল ইবিএস নিয়ে কাজ করি, আস্তে আস্তে আমার এই ওরাকল ইআরপির প্রতি আমার একটু মানে ইন্টারেস্ট ফিল করি আর কি। সো ওখান থেকে ধীরে ধীরে ইন হাউস টিম তৈরি করি ন্যাশনাল পলিমারে। দেন হচ্ছে এর পরবর্তীতে ওরাকল তার ক্লাউডের যে জার্নিটা শুরু করে সেটা কিন্তু খুব বেশি দিন আগে না। ওরাকলের যে ইনফ্রাস্ট্রাকচারের যে জার্নিটা শুরু হয় বাংলাদেশে, সেটার প্রথম কাস্টমার হচ্ছি আমি আর কি, ন্যাশনাল পলিমার। আচ্ছা। বাংলাদেশে প্রথম ওরাকলের ক্লাউড কাস্টমার, ওরাকলের আইএস এন্ড প্যাস এর প্রথম কাস্টমার হচ্ছি আমরা, ন্যাশনাল পলিমার। প্রথম ডিলটা হয়। সো ওইখান থেকে আসলে আমার ক্লাউড জার্নিটা আরো ভালোভাবে শুরু আর কি, ইবিএস ছাড়াও আর কি ওরাকলের ক্লাউড জার্নিটা শুরু। তো সেখান থেকে আসলে এখনকার যে ক্লাউড, মানে ওরাকল বলেন বা সবাই যে ক্লাউড জার্নিটা করতেছে, সো ওই পরিপ্রেক্ষিতে যে ক্লাউডের যে রেভলিউশন যেটা ওরাকলের, এইটা আমি পুরোটাই দেখেছি। এখন যারা ক্লাউডের যেই চেহারাটা এখন দেখতেছে, এটাকে ওরাকল বলতেছে জেন 2 আর কি, জেনারেশন 2 ক্লাউড। সো আমি আসলে ট্রেডিশনাল ক্লাউড থেকে কাজ করেছি। ওদের প্রথম ক্লাউডটা ছিল ট্রেডিশনাল ক্লাউড। দেন হচ্ছে ওরা আস্তে আস্তে ক্লাসিক ক্লাউডে আসে, ট্রেডিশনাল থেকে চেঞ্জ হয়ে আসে ক্লাসিক ক্লাউড, এবং ক্লাসিক ক্লাউড থেকে এখন আসতেছে জেনারেশন 2 ক্লাউড। সো ওরা জাস্ট 4 বছরে ওরা 3বার ওদের ভার্সনটা চেঞ্জ করে, এবং তিনটার প্রত্যেকটারই ইন্টারফেস, প্রত্যেকটার সুযোগ সুবিধা বা যে কোনো কিছুই মানে ডিফারেন্ট। এবং আমার যথেষ্ট আমার সৌভাগ্যবান যে আমি আসলে একদম ওদের প্রথম লেভেলের ক্লাউড থেকে এখনকার পর্যন্ত চালিয়ে আসছি। সো আমি তখন থেকে ওই ক্লাউড জার্নি করার পর থেকে আর কি আসলে ক্লাউডের উপরে বেশি কাজ করি। ইবিএসটা নিয়ে কাজ করেছি, বাট এখন এক্সিস্টিং আমাদের যে টিম আছে সেই টিমটা আসলে অ্যাপ্লিকেশনের চেয়ে ক্লাউডের দিকে স্ট্রং বেশি আর কি। আর এই আমরা বাংলাদেশে অ্যাজ এ পার্টনার হিসেবে, ওরাকল ক্লাউডের বাংলাদেশি পার্টনার হিসেবে ওরাকলের প্রায় আমাদের দুজনের মিলে টোটাল 12টা সার্টিফিকেশন করা, এবং আমরা হচ্ছি ফার্স্ট প্রফেশনাল সার্টিফাইড, এবং বাংলাদেশে হচ্ছে বাংলাদেশি ওরাকল ক্লাউডের উপরে বাংলাদেশি পার্টনার হিসেবে আমরা ক্লাউড সার্টিফাইড। জাস্ট রিসেন্টলি আমরা এটা ক্লোজ করেছি, মানে আমরা শেষ করেছি। এই কোভিড পিরিয়ডে ওরাকল আমাদেরকে মানে সারা ওয়ার্ল্ডে একটা ভালো সুযোগ দিয়েছিল, অনেকগুলো ফ্রি ট্রেনিং এবং ওই যে পেইড যেগুলা এক্সাম, এগুলাকে ওরা ফ্রি করে দিয়েছিল। আমরা ওই সুযোগটা কাজে লাগিয়েছি, ট্রেনিং করেছি, শিখেছি, দেন পরীক্ষা দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সবগুলো হেতে পাসও করেছি। সো ওই সুযোগটা নিয়েছি আর কি। সো এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমার সেই 2000 ন্যাশনাল পলিমার ওরাকল ক্লাউড নেয় 2016 শেষের দিকে। সো ওরাকল ওইভাবে জার্নিটা শুরু আর কি। 2016 শেষের থেকে ওই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমার আছে। আমরা তো ডিজাস্টার রিকভারি করেছিলাম, একটা প্ল্যান করেছিলাম ন্যাশনাল পলিমারে। সো ওইখান থেকে আসলে আমার ক্লাউড জার্নিটা শুরু। এর পরবর্তীতে আমার সৌভাগ্য হয় ওরাকলের 2টা ওয়ার্ল্ড ইভেন্টে যোগদান করার। একটা স্যান ফ্রান্সিসকোতে হয় ওরাকলের, যেটা সবচেয়ে বড় ইভেন্ট হয় প্রতি বছরই। আমি ওটাতে জয়েন করি। ওখানে যাওয়ার পরে আসলে অনেক কিছু আমি জানা হয়, শেখা হয়, কারণ টেকনোলজি আসলে এত বেশি চেঞ্জ হয়েছে, এবং আমরা আসলে আমাদের যে ডিফারেন্সটা, আমি তখন যে মানে আরো বেশি রিয়েলাইজ করেছি যে আমরা কোথায় পড়ে আছি আর এখন ওয়ার্ল্ড কোথায় যাচ্ছে আর কি। অনেক কিছু শিখে এসেছি, সেগুলো আসলে নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে ট্রেন্ড আপ করতেছে। আমি অনেক কিছু জেনে আসার পরে
কিছু শিখে আসার পরে সেটাকে আরো আরো বেশি বেশি করে ইয়ে করার জন্য আমার সেই প্রচেষ্টাটা আমি বজায় রেখেছি। আমি প্রতিনিয়তই আসলে পড়াশোনা করি, দেখি যে আসলে কোথায় চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটাতে অ্যাডপ্ট করতে হবে কোন ইয়েতে। তো এইভাবে আসলে আমাদের ক্লাউড জার্নিটা শুরু। সো আমার কোম্পানি র্যাপলস ওরাকলের প্রিন্সিপাল পার্টনার ক্লাউডের, স্পেশালি ক্লাউডের, আমি ক্লাউডের ট্র্যাকটাই নিয়েছি। আর হচ্ছে একই সাথে আসলে আমরা আমাদের র্যাপেলস জাপান বেস, যেহেতু আমি প্রথমে বলেছিলাম, সো আমাদের জাপানের অনেকগুলো প্রজেক্টের কাজ চলে। আমরা মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ করি এবং আমাদের কিছু ই কমার্স ডেভেলপমেন্টের কাজ আছে। আমরা একটা আইওটি প্রজেক্টও করেছি, আমরা আইওটি নিয়েও কাজ করি। সো মূলত আমাদের ই কমার্স, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং হচ্ছে আইওটি আর ওরাকল ক্লাউড, এগুলো নিয়ে কাজ করি। এট দ্য সেম টাইম আমরা যেটা কাজ করি, আমরা কিছু পার্টনারশিপ এনাবল করেছি এবং সিকিউরিটি কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি, লাইক হচ্ছে ফায়ারওয়াল সিকিউরিটি, অ্যান্টিভাইরাস সিকিউরিটি, এন্ড কাস্টমার সিকিউরিটি আর ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, এই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। এবং হচ্ছে হার্ডওয়্যার সলিউশন নিয়ে কিছু কাজ করি। আমরা ডেলের পার্টনার, আমরা সিসকোর পার্টনার, আমরা ফর্টিনেটের পার্টনার, আমরা পালো আলতোর পার্টনার, সো আমরা সোফোজের পার্টনার। সো এগুলা নিয়ে আমরা কাজ করি। আমাদের আলহামদুলিল্লাহ আমার একটা বড় টিম আছে, খুব এক্সপেরিয়েন্স লোকজন আছে আমাদের এখানে আর কি। বলুন ভাই, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত ডিটেলস নিয়ে কাজ করেন। আসলে আজকে কথা না বললেও তো এত ডিটেলসটা জানতাম না। তো আপনার এই জিনিসগুলো জানলাম, আপনার আমার দর্শকেরা তারাও হয়তো একটু জানলো। তো আমি একটু ফয়সাল স্যারের কাছে আসবো। স্যার, আপনি যদি একটু আপনার প্রোডাক্টগুলো নিয়ে আরেকটু ডিটেলস একটু আমাদেরকে বলেন যে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন এবং এখন এই সিচুয়েশনে আপনার জন্য কোন প্রোডাক্টগুলোকে আপনারা একটু সামনে নিয়ে আসছেন, এটা যদি একটু শেয়ার করেন। স্যার একটু একটু মিউট করা আছে স্যার, একটু কাইন্ডলি আপনার একটা সাউন্ডটা। আমরা মূলত আসলে প্রজেক্ট বেস কাজ করি। এখনো যদি বলি আমাদের 90% কাজে হচ্ছে প্রজেক্ট বেস। আমরা এ পর্যন্ত জিটিআর সেই হিসেবে প্রায় বাংলাদেশে 2,500 প্রজেক্টে কাজ করেছি। তো এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্ট বলতে আমাদের 2019 বা 20-এর কথা বলি, আমাদের মেইন ফোকাস হচ্ছে কিন্তু আমাদের সফটওয়্যার। কারণ এই ফিল্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে, বাংলাদেশ অটোমেশনে যাচ্ছে এবং বাংলাদেশের মূলত মিড সাইজের ফ্যাক্টরি গুলো বা ছোট ফ্যাক্টরি গুলো এখন সফটওয়্যার প্রয়োজনীয়তাটা বুঝছে। তো দেখা গেল মূলত সফটওয়্যার দিকে আমাদের ফোকাসটা অনেক বেশি। কিন্তু এর বাইরে যদি টোটাল প্রজেক্ট গুলো বলি, আমাদের ফুল ইআরপি সলিউশন আছে, যেটা ইভেন আমরা 2019 থেকে তো অরাকল সলিউশন নিয়ে কাজ করছি। আর আমাদের নিজস্ব ডেভেলপ করা ইআরপি সলিউশন আছে। এর বাইরে হচ্ছে আমাদের যেটা বললাম যে আমাদের এই রিলেটেড সফটওয়্যার রিলেটেড অনেকগুলো হার্ডওয়্যার দরকার পড়ে আসলে। যেমন এইচআর এর ক্ষেত্রে হয়তো ফেস ডিটেকশন ডিভাইস বা ফিঙ্গার ডিভাইস বা এই রিলেটেড ফিঙ্গারের যে ইমপ্রেশন গুলো, সেগুলো যে সলিউশন গুলো, সেগুলো আমরা সলিউশন গুলো প্রোভাইড করি। বাংলাদেশে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট এই ক্ষেত্রে। এর সাথে যেটা হচ্ছে যে আমরা যে বড় ধরনের যে সিসিটিভি যে সলিউশন গুলো, সেগুলো আমরা দিয়ে থাকি। যেমন ইউনিলিভার সিসিটিভি সলিউশন আমাদের দেওয়া, বিএসআরএম আমাদের এই সিসিটিভি সবচেয়ে বড় প্রজেক্ট সলিউশন গুলো করেছিল। তারপরে রেকেটেড ব্যানকুইজারে আমরা কাজ করেছি। এরকম অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান, প্রায় সমত 450 বা 500 প্রতিষ্ঠানে আমাদের এই ধরনের প্রজেক্ট গুলোতে আছে। আর 80% বিজনেস হচ্ছে, সত্য কথা বলতে ইশতাক ভাইয়ের মতো, যে মূলত হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি। 80% অ্যাপারেল ইন্ডাস্ট্রি, মূলত ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। এটা একটা বড় জিনিস। আর অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে একটা হচ্ছে কি, বায়ারদের কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা নিজেরও কমপ্লায়েন্স মেনটেন করতে চায়, তারা অটোমেশনে যেতে চায়। এই কারণে দেখা গেল ওইদিকে সফটওয়্যারের যে প্রয়োজনীয়তা যতটুকু বেড়েছে, আদার সাইডে কিন্তু অতটুকু বাড়েনি। হয়তো বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো সফটওয়্যার নিচ্ছে, এরপর কিছু কোম্পানিগুলো নিজেদের প্রয়োজনীয় সফটওয়্যার নিচ্ছে, কিন্তু সেটা কখনো গার্মেন্টস এর ভাস্ট লেভেলে না। দু একটা বিক্রি করা আর কয়েকশো বিক্রি করার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে এখানেই আমি যেটা বলবো। সুতরাং অ্যাপারেল ইন্ডাস্ট্রি টিল নাও ইজ দ্য বিগ ফোকাস। কিন্তু আমরা এটা থেকে আস্তে আস্তে করে চাচ্ছি অন্য ইন্ডাস্ট্রি গুলোর দিকে মুভ করা। বিটুবি থেকে বিটুবি সিতেও যাওয়ার আমাদের একটা প্ল্যান আছে। আমরা সেগুলো নিয়ে শিফটিং এর কাজও করছি আস্তে আস্তে। যেটা হয় যে কোম্পানি বড় হলে কোম্পানি কিন্তু অনেক খরচ বেড়ে যায়, তখন চাইলে কোম্পানি ছোট ছোট প্রজেক্ট গুলো কিন্তু চাইলেও করতে পারে না। কস্টিং এর কারণে ছোট কোম্পানিগুলো আমাদের সাথে অনেক সময় কাজ করতে পারে না। আমি বলবো এটা একটা গুড থিংস, যে এটার কারণে ছোট ছোট যে কোম্পানিগুলো নতুন স্টার্ট আপ হয়ে গড়ে উঠছে, তারা কিন্তু এখান থেকে কাজের সুযোগ পেতে পারে। এইভাবে করে জিটিআর কিন্তু বড় হয়েছে। ছোট কাজ দিয়ে শুরু করে জিটিআর বড় লেভেলে কাজ করছে। আজকাল ছোট কোম্পানিগুলো আজকে শুরু করবে, একসময় বড় কাজগুলো করবে।
সেভাবে করে আমাদের যাত্রা শুরু, বা অন্য কোম্পানিগুলো যাত্রা এভাবে করে শুরু হবে। সো আমি বলবো এটা সবার জন্য একটা গুড পয়েন্ট আর কি। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে যেটা আমি আরেকটা কথা বলবো, কি কি প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে খুব সিম্পল ভাবে বলি, আমাদের নিজেদের ইআরপি সলিউশন, অরাকল এবং অরাকল রিলেটেড যে সলিউশন গুলো আছে, আমরা সিঙ্গাপুরে একটা কোম্পানির সাথে কাজ করছি, ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি। এরপরে হচ্ছে যে আমাদের বায়োমেট্রিক রিলেটেড যে সিকিউরিটি সলিউশন গুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আর এর বাইরে আমাদের আরো কিছু আছে গার্মেন্টস এর কমপ্লায়েন্স এর ক্ষেত্রে যেটা লাগে, ফায়ার ডিটেকশন এন্ড প্রোটেকশন সিস্টেম, এটা আমাদের পুরো টিমটাই আলাদা। ওরা এটার কনসালটেন্সি, ডিজাইন, ড্রয়িং এগুলো নিয়ে কাজ করে। এই হচ্ছে সারসংক্ষেপে যদি বলি আমাদের প্রোডাক্ট গুলো আর কি। আর অরাকলের সাথে মূলত যেহেতু 2019 থেকে শুরু করেছি, মানে যেতে হবে অনেক দূর। সোজা ভাষায় আমরা অরাকলের কালচারকে ডেভেলপ করছি। আমরা অনেকগুলো কাজ অলরেডি করেছি। আমাদের টিম ওয়ালটনে সার্ভিস দিচ্ছে, ওয়ালটনে কাজ করছে। তারপর আমরা নোমান গ্রুপে রিসেন্টলি কাজ করছি, আমরা পার্টেক্স এর সাথে কাজ করেছি। এভাবে করে আশা করি আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাবো আর কি অরাকলের সলিউশন নিয়ে। আর স্যার আপনার এইচআর এর প্রোডাক্টটা তো মোটামুটি মার্কেটে মোটামুটি পপুলার যতটুকু জানি, এইচআরটা যদি এইচআর এ আমরা সম্ভবত উই আর দ্য নাম্বার ওয়ান। আসলে আমরা আছি, সিএসএল আছে, আমরা সবাই বড় লেভেলে এইচআর সলিউশন প্রোভাইড করছি। এবং এইচআর এ আমাদের অ্যাক্টিভলি প্রায় এই মুহূর্তে সম্ভবত 200+ ক্লায়েন্টস সব মিলিয়ে, এবং অলমোস্ট 80, অলমোস্ট আমি বলবো 1 মিলিয়ন পিপলের স্যালারি আমাদের মানে এইচআর সফটওয়্যার থেকে এখন জেনারেট হয়। 1 মিলিয়ন মানে অনেক। অনেক, হ্যাঁ। এবং বাংলাদেশের বাইরে এখন আমরা আস্তে আস্তে করে সিঙ্গাপুরের দিকে, তারপরে শ্রীলঙ্কার দিকে, নেপালের দিকে আসলে আমরা এক্সপান্ড করছি, সেটা নিয়ে কাজ চলছে আর কি আমাদের। ইভেন আমাদের বড় গ্রুপ প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেরকম শেয়ার করতে পারি, যেমন হায়দ্রামানি গ্রুপ, তাদের প্রায় 38,000 ওয়ার্কারের স্যালারি আমাদের সফটওয়্যার থেকে জেনারেট হয়, ওদের প্রায় 19টা কনসার্ন। আজিম গ্রুপের প্রায় 25,000 ওয়ার্কার, ঢাকার ইন্টারেস্ট গ্রুপ প্রায় ওদের প্রায় 23 থেকে 24,000 ওয়ার্কার, আমানের আছে। এই ধরনের বড় বড় গ্রুপ গুলো আমাদের থেকে সলিউশন গুলো নিচ্ছে আর কি, বড় লেভেলে যদি বলি আমি। যাক, মোটামুটি একটা ভালো আইডিয়া পাওয়া গেলো। দর্শক যারা দেখতেছেন হয়তো আপনারা এই ইনফরমেশন গুলো আগে হয়তো কিছু জানতেন, এখন আজকে হয়তো একটু বেশি জানছেন। এবং আমার মনে হয় নেক্সট টাইমে আমাদের নতুন করে যদি কেউ এইচআর এর জন্য এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে যে যেটার সাথে কথা বলে আপনারা এইচআরটা অ্যাটলিস্ট আপনার ডেমো দেখে আপনার যদি পছন্দ হয় দেন হয়তো আপনারা নিতে পারবেন। আর একটা ছোট এইচআর এর ক্ষেত্রে বলি যে দেশি কোম্পানিগুলো কেন এইচআর এ ভালো করছে, তার একটা বড় কারণ হচ্ছে যে যেটা টপ টায়ার কোম্পানির সাথে যখন কাজ করতে যায়, বাংলাদেশের কোম্পানিগুলো ওই পরিমাণ খরচ করার যে বিলাসিতা আমি বলবো, সেটা এখনো 100% গড়ে ওঠেনি। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে অরাকলের কোর প্রোডাক্ট গুলো নিচ্ছে, কিন্তু এইচআর এগুলোর ক্ষেত্রে তারা লোকাল কোম্পানির সাথে কাজ করছে। আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কোম্পানিগুলো, তাদের এইচআর এর পলিসিগুলো খুব দ্রুত চেঞ্জ হয়। এই যে চেঞ্জ হয়, এটা যে খরচগুলো, এগুলো দেখা গেল বড় টপ টায়ার কোম্পানির সাথে কাজ করতে গেলে তারা কুলি উঠতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যারা লোকাল কোম্পানি আছে, তারা এই ক্ষেত্রে একটা খুব কুইক সাপোর্ট দিতে পারি। সেই ক্ষেত্রে ওরা এখনো লোকাল কোম্পানিতেই বেশি সেল করছে, আমি যেটা বলবো। আর আদার্স যে প্রোডাক্ট গুলো, যেমন অরাকলের ফাইন্যান্স, অরাকলের যে ক্লাউড, এগুলোর ক্ষেত্রে লোকজন ওর ক্ষেত্রে ভালো, আমি বলি আস্তে আস্তে ওটা মার্কেট শেয়ারটা বাড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে এইচআর এর সবচেয়ে সমস্যা যেটা হয় যে ডিভাইস এক জায়গা থেকে নেয় এবং সফটওয়্যার এক জায়গা থেকে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে এক পার্টি আরেক পার্টিকে ব্লেম দেয়। তো এই ক্ষেত্রে মনে হয় আপনারা একটু আগে আসছেন যে আপনারা নিজেরা সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার দুইটাই আপনারা মার্কেটে হ্যাঁ, এই ক্ষেত্রে খুব চমৎকার একটা কথা বলেছেন। আমরা মূলত যেটা কাজ যখন শুরু করি, আমরা সরাসরি ম্যানুফ্যাকচারারদের সাথে কাজ করি। আমরা জানতাম যে ডিভাইসটা যখন সফটওয়্যার সাথে সিনক্রোনাইজ করতে যাব, অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে গেলে কি কি সমস্যাগুলো তৈরি হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, এবং কি কি সমস্যা হতে পারে, আমরা সরাসরি ম্যানুফ্যাকচারকে বলেছি ডিভাইসগুলো আমাদেরকে ওভাবে করে মডিফাই করে দিতে হবে, আমাদেরকে সেভাবে ইন্টিগ্রেট করার সুবিধা করে দিতে হবে। তখন ম্যানুফ্যাকচার আমাদের সাথে সেভাবে কাজ করছে। কাজ করার কারণে দেখা গেল অনেক ম্যানুফ্যাকচার শুধু আমাদের থেকে আইডিয়া নিয়েই ডিভাইসগুলোকে মার্কেটে, বর্তমান যে ইভেন আমরা জেডকে এর কথা বলতে পারি, জেডকে বর্তমান ডিভাইসগুলো আমাদের কনসেপ্টে ডেভেলপ করা বা তৈরি করা। জেডকে যখন বাংলাদেশে যাত্রা শুরু করে, সবচেয়ে বিগেস্ট ডিস্ট্রিবিউটর ছিলাম আসলে আমরাই। মূলত যেহেতু আমরা বিটুবি লিঙ্কে কাজ করি, আমরা কখনো সরাসরি ইউজার এন্ডে যাইনি। জেডকে এখন ইউজার এন্ডে বিক্রি করছে, কর্পোরেটে বিক্রি করছে, কিন্তু জেডকে অনেকগুলো ফার্মার ফাংশন গুলো, এগুলো জিটিআর এর আইডিয়া থেকে ডেভেলপ করা, এবং ওদের সাথে আমাদের প্রোগ্রামাররা মানে সরাসরি চায়নাতে ওদের ফ্যাক্টরিতে বসে কাজ করেছে। এই ধরনের কথা বলছি। রিসেন্টলি আমরা হাইকিভিশনের সাথে কাজ করছি। হাইকিভিশন একটা নতুন ধরনের ফেস ডিভাইস নিয়ে আমরা কাজ করছি, যেটার মার্কেটে অলরেডি আমরা আস্তে আস্তে করে দেওয়া শুরু করেছি, যেটা
ইজ এ সুপিরিয়র প্রোডাক্ট। আসলে আমরা কিছু গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছি, তো ইনশাল্লাহ আশা করছি যে ভবিষ্যতে যারা আমাদের B2B বা আদার্স যারা আছে ওটার একটা সুফল দেখতে পারবে ইন ফিউচারে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি স্যারের কাছে জানবো যে যদি সফটওয়্যার আপনার কাছ থেকে নেয়, যে ডিভাইস অন্য কারো কাছ থেকে নেয়, সেই ক্ষেত্রে তো সম্ভব না। আসলে বর্তমানে যে ডিভাইস ম্যানুফ্যাকচারার আছে তারা যেটা কাজটা করছে, তারা কমন ফরম্যাটে ডাটা তৈরি করার ফ্যাসিলিটি গুলো দিয়ে দিয়েছে। ওরা জানে যে অনেকে ডিভাইস নিবে, সফটওয়্যার নিবে না। তো আমাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই নেই। যেগুলো যে ম্যানুফ্যাকচারার গুলো ডিরেক্ট আমাদের সাথে কাজ করছে, সেক্ষেত্রে ওরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আমরা ওদেরকে প্রোভাইড করতে পারি। আমাদের সফটওয়্যার থেকে ডিভাইস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে করে দিতে পারি। আর যেসব ডিভাইস গুলো আমরা সরাসরি আমাদের সফটওয়্যার সাপোর্ট করে না, ওই ডিভাইস থেকে টেক্সট ফরম্যাটে, এক্সেল ফরম্যাটে ডাটাকে ডাউনলোড করে আমাদের সফটওয়্যারে আমরা পুল আপ করে নিয়ে ফেলি আর কি। এভাবে করে কাজ করা যায়, এটা বিগ ইস্যু না। কারণ যে 200+ ক্লায়েন্ট বলেছি সবাই যে আমার ডিভাইস ইউজ করছে তা না, কিন্তু সাকসেসফুলি আমরা সবাইকে ইন্টিগ্রেশনটা করে দিয়েছি। আচ্ছা স্যার, এমন যদি হয় যে আপনার সফটওয়্যার, আপনার যেটা বলি যে এইচআর ছাড়া অন্য যে সফটওয়্যার গুলো আছে সেইগুলো, যেমন অ্যাকাউন্টস বা গার্মেন্টস এর জন্য আপনারা যে প্রোডাক্ট গুলো করতেছেন আর কি, ওই প্রোডাক্ট গুলো কি আপনারা আরেকটু ডিটেলস আমাকে বলেন? যেমন আমি হ্যাঁ ওটা বলতে পারি, অরাকলের বাইরে অ্যাকাউন্টস ইনভেন্টরি আমাদের সলিউশন আছে। এটা মেইনলি আমরা গার্মেন্টস ওরিয়েন্টেড ফোকাস করে তৈরি করেছি। যে গার্মেন্টস গুলোতে যেটা হয় একটা জিনিস, তারা তাদের রিকোয়ারমেন্ট গুলো 100% জানে না। তারা সফটওয়্যারে যাওয়ার পর তাদের রিকোয়ারমেন্ট গুলো তারা বুঝতে পারে, বুঝার পর তারা কি করে রিকোয়ারমেন্ট গুলো কন্টিনিউয়াস মডিফিকেশন করতে চায়। এটা একটা সমস্যা আসলে। এটা ডেভেলপারদের জন্য সমস্যা, ওদের জন্য সমস্যা। কারণ তারা যেভাবে চিন্তা করে যে আগে আমি কাগজে লিখতাম, এখন সেম জিনিসটা আমি শুধু সফটওয়্যারে লিখবো, আসলে এটাকে কখনো ডিজিটাইজেশন বলে না। কিন্তু ওরা ওভাবেই চিন্তা করে, তাদের মানসিকতা কিন্তু এখন উন্নতি হয়েছে। এখন ওরা রিকোয়ারমেন্ট গুলো স্টাডি করে। ইভেন আমরা যে প্রজেক্ট গুলো নিই, তাদেরকে আগে শুধু 1 থেকে 2 মাস আমরা প্রজেক্ট আগে স্টাডি করে তাদের ডকুমেন্টেশন গুলো তৈরি করি, তারপর গিয়ে আমরা কি করি, কোডিং এ হাত দিই, রিপোর্ট ডিজাইনে হাত দিই। তো এই জিনিসগুলো করতে গিয়ে দেখা গেল আমাদের সাকসেস রেট 97.5%। এটা কিন্তু বাংলাদেশের যে ধরনের সফটওয়্যার কোম্পানিগুলো হচ্ছে, আমার ধারণা এটাতে আমাদের আমরাই হাইস্ট। তো এটা একটা বড় কারণ হচ্ছে যে এমনও দেখা গেছে প্রজেক্টে আমরা বিশাল লসের সম্মুখীন হয়েছি, কিন্তু প্রজেক্ট গুলো আমরা শেষ করে এসেছি। এটা কিন্তু একটা কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য একটা ভালো কাজ করে, এবং কাস্টমারও আস্থা পায় যে জানা যে জিটিএ যেভাবে প্রজেক্টটা দাঁড় করে দিবে। তো এটা আমাদের জন্য খুব কষ্টকর একটা বিষয়, কিন্তু আমরা কাজটা করে থাকি। আমরা মনে করি যে এটার ফলাফল কেউ না কেউ কোনো এক সময় ভোগ করবে, হয়তো আমি ভোগ না করতে পারলেও অন্য কোনো কোম্পানি ভোগ করবে। এইভাবেই করে মূলত আমাদের যাত্রাটা চলছে আর কি। আচ্ছা, আমি একটু যদি ইসরাক ভাইয়ের কাছে আসি। আচ্ছা, মানে ওরাকল ক্লাউডটা আমরা কেন ইউজ করব, বিশেষ করে এই সিচুয়েশনে ক্লাউডটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, এটা যদি একটু আপনি আপনার মতো করে একটু ডিটেলস বলেন। আচ্ছা, আমরা এখন যে অনলাইন মিটিং এ আছি, এটা একটা ক্লাউড প্ল্যাটফর্মের উপর দিয়ে দাঁড়া করে আমরা অনলাইন মিটিং করছি, রাইট? সো ক্লাউডটা আসলে কত প্রয়োজন এখন এই কোভিড সিচুয়েশনে সবচেয়ে বেশি মনে হয় সবাই ফিল করতেছে, কারণ হোম অফিস করা লাগতেছে। সো যাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা অন প্রেমিসিস, সো তার সেই আইটির লোকদের আসলে সবচেয়ে মাথা ব্যথা সবচেয়ে বেশি, যে আমার সার্ভারের কি অবস্থা, কিরকম চলতেছে। হ্যাঁ, সারাক্ষণ এই বাসায় বসে তার মনিটর করা, এবং কোনো একটা যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আবার এই সিচুয়েশনে আমি কিভাবে যে ওটাকে সলিউশন করব, আপনি জাস্ট চিন্তা করেন তো। সো এখনকার আমি এই কয়দিন ধরে কিছু পড়াশোনা করতে করতে দেখলাম যে সারা ওয়ার্ল্ড ব্যাপী আসলে ক্লাউডের ডিমান্ডটা হঠাৎ করে খুব বেড়ে গেছে। যেমন মাইক্রোসফটের আজুর, ওরা বলতেছে ওদের 78% চাহিদা বাড়ছে ক্লাউডে। সো এরকম এট দ্য সেম টাইম ওরাকল বলেন, গুগল বলেন, এডাব্লিউএস বলেন, আলিবাবা নতুন আসছে, এবং তারা নাকি তাদের যে 3 বছরের যে টার্গেট দিয়েছিল, সেটা এই 3 বছরের টার্গেটটা এই বছরে ফিল আপ হচ্ছে বিকজ অফ দি কোভিড সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে আর কি আসলে ক্লাউডটার যে চাহিদাটা, সো শুধু আমি ওরাকলের কথাই বলবো না, আসলে ক্লাউডের চাহিদাটা বাড়তেছে, এবং এই সিচুয়েশনে আরো বেশি ডিমান্ডটা আরো বেশি। যে আপনার এখানে আপনার যদি একটা ক্লাউড সলিউশন, আপনার ইনফ্রাস্ট্রাকচারটা আপনার যদি থাকতো, তাহলে হচ্ছে আপনার ওই ধরনের টেনশন লাগতো না, এবং আপনার হোম অফিস গুলা আপনি খুব ইজিলি মেনটেন করতে পারতেন। আপনার ইনফ্রাস্ট্রাকচারে আপনার যে অ্যাপ্লিকেশন চলে, অথবা আপনার ডকুমেন্ট ম্যানেজমেন্ট, যে কোনো কিছু আপনি যদি ক্লাউড বেস করতে পারেন, তাহলে হচ্ছে আপনার লাইফটা ইজি হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু আচ্ছা, ক্লাউড তো মার্কেটে আর 3টা আছে, এর মধ্যে আমরা ওরাকলকে কেন বেছে নিব, যদি আপনি একটু আপনারটা বলেন। আচ্ছা, ওরাকলের বিষয়টা এখন
সারা ওয়ার্ল্ড ব্যাপী যে এখন ক্লাউডের আসলে একটা কি বলবো যে আমরা জায়ান্টদের মধ্যে একটা যুদ্ধের মতো অবস্থা, রাইট? কারণ আমি যদি শুধু ওরাকলের কথাটা বলি, আসলে কম্পেয়ারিং টু এডব্লিউএস, ওরাকল আসলে কম্পেয়ার করে এডব্লিউএস এর সাথে, কারণ এডব্লিউএস হচ্ছে মার্কেট লিডার। সো ও আসলে সবসময় আমরা যখন আমি এই ওপেন ওয়ার্ল্ডে যাই ওরাকলের, ল্যারি এলিসন, ওরাকলের যে প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, ওর দুটা ইয়ে ছিল, কি 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 নোট ছিল, আমি ওখানে দুটাতেই অ্যাটেন্ড করেছিলাম। সো ওর সবকিছুর কম্প্যারিজন হচ্ছে এডব্লিউএস এর সাথে। সো এবং ওটার সাথে দেখায় যে আসলে কেন ওরাকল কে পাবলিক নিবে। হ্যাঁ, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে বলা না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি বলতে পারি যে এডব্লিউএস এর চেয়ে ওরাকল কোন কোন ক্ষেত্রে আসলে এগিয়ে আছে। এক নম্বরে যদি হয় সেটা হচ্ছে প্রাইসিং। ওরাকলের প্রাইসিং অনেক 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 ক্লাউডের চেয়ে চিপার। তারপরে হচ্ছে আপনার ক্লাউড অ্যাডাপশন, ক্লাউডের যে ফাস্টার অপারেশন যেটা, হ্যাঁ, ওরাকল এখন যে জেনারেশন 2 ক্লাউড ইউজ করতেছে, জেনারেশন 2 ক্লাউডে আপনারা রুবেদ ভাই ভালো বলতে পারবে যে ওনারা অনেক আগে থেকে যেহেতু মার্কেটে লিড করতেছে, হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছে, ওরাকল নিয়ে ওনারা কাজ করছে। সো ওরাকলের হার্ডওয়্যার গুলো সম্পর্কে ওনার খুব ভালো আইডিয়া, যে অনেক এক্সপেন্সিভ হার্ডওয়্যার গুলো যেগুলো বেয়ার মেটাল মেশিন এবং এক্সারাটা মেশিন, যে মেশিনগুলো আসলে দেখা গেছে যে বাংলাদেশে ব্যাংকগুলো সবচেয়ে বেশি ইউজ করে, কারণ এগুলো সব এক্সপেন্সিভ এবং খুবই খুবই ডিউরেবল এবং রিলায়েবল এই মেশিনগুলো। সো ওরাকল জেন 2 ক্লাউডে সব এক্সারাটা এবং বেয়ার মেটাল মেশিনগুলো ইউজ করছে ভিএম এর জন্য। এবং জেনারেশন 2 ক্লাউডটা এই কারণে ওরা বলতেছে যে দিস ইজ ফুললি অটোনোমাস। এবং ওরাকলের কথা হচ্ছে যে আমরাই একমাত্র ক্লাউড সলিউশন কোম্পানি যাদের ফুললি অটোনোমাস সলিউশন আছে ক্লাউডে। অন্যদের যেটা আছে সেটা অটোনোমাস না, সেটাকে বলে অটোমেটিক। সো দেয়ার ইজ ডিফারেন্ট অটোমেটিক এন্ড অটোনোমাস। সো অটোমেটিকের যে ফিচার তার চেয়ে ফার ডিফারেন্স হচ্ছে অটোনোমাসের। কারণ অটোনোমাসে এখন ওরাকল ক্লাউডের যে অটোনোমাস ফিচার ফাংশনালিটি আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ডেটাবেজের ক্ষেত্রে সবাই জানে যে ওরাকল ডেটাবেজ হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডেটাবেজ। সো ওরাকল ডেটাবেজে যে বিপুল একটা চেঞ্জ নিয়ে আসছে, ওরা ফুললি ক্লাউড বেস নিয়ে আসছে, এবং এটা 12C পরবর্তী ভার্সনগুলো সব হচ্ছে ক্লাউড বেস, যেটা 18C 19C, রিসেন্ট তারা 20C রিলিজ করেছে, এবং এগুলো সবই অটোনোমাসের সুবিধাগুলো হচ্ছে অটো স্কেলিং থাকে, অটো সিপিইউ এবং মেমোরি ইউটিলাইজ করা যায় অটোমেটিক, এবং যারা ডিবিএ তারা খুব ভালো বলতে পারবে যে প্যাচিং, তারপরে ব্যাকআপ নেওয়া, এগুলো সবকিছু হচ্ছে অটোমেটিক হবে। এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা করা লাগবে না, হ্যাঁ খুবই স্মুথলি হবে। সো কোনো ধরনের মানে অলমোস্ট এরর ফ্রি রান করবে ক্লাউড থেকে। এবং এই ফিচারগুলা এমন ভাবে তৈরি করা যে আপনার একটা সিপিইউ ইউটিলাইজেশনে যতটুকু প্রয়োজন, সে একটা ডেটাবেস চলবে, তার সিপিইউ ইউটিলাইজেশন যতটুকু প্রয়োজন সে ওইটুক কম্পিউট রিসোর্সটা ইউজ করে, বাকিটুক সে ইউজ করে না। আমি যখন একটা মেশিন আমার অন প্রেমিসিসে রাখি, তখন কিন্তু আমি যখন একটা ডাটাবেস ইনস্টল করি বা আমি যদি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, মেশিনগুলো কিন্তু তার ফুল রিসোর্সগুলো খেয়ে নেয়, মানে একটা অপারেটিং সিস্টেম তার রিসোর্সগুলো নিয়ে নেয়। সো ওই রিসোর্সের দেখা গেছে যে আমি একটা উদাহরণ দিই, যে একটা হার্ডওয়্যারে আমি কিনলাম, একটা ডেল সার্ভার নিলাম অথবা এক্সারাটা মেশিন নিলাম, এটা 16 কোরের একটা মেশিন নিলাম। তো দেখা গেছে যে এটার ভিতরে আমি ডেটাবেস চালালাম এবং আমি একটা অ্যাপ্লিকেশনও চালালাম, আমার হয়তো 8 কোরের রিসোর্সটা প্রয়োজন, কিন্তু বাকি 8 কোর কিন্তু মানে আমি অন্য কিছু করতে পারবো না। মানে আমি যদি এইভাবে একটা হার্ডওয়্যার মেশিনের এইভাবে কথা চিন্তা করি, সো আমাকে রিসোর্স ফুললি ইউটিলাইজ করতে পারবো একমাত্র আমি ক্লাউডের মাধ্যমে। সো যতটুক আমার প্রয়োজন ততটুক রিসোর্স আমি অ্যালোকেট করে ইউজ করতে পারবো, এটা একটা ক্লাউডের বড় সুবিধা। এরপরে অটোনোমাসের ক্ষেত্রে আরো কিছু ফিচার ওরাকল নিয়ে আসছে, যেমন ওরাকল অটোনোমাস ডেটা ওয়্যারহাউস সলিউশন। এই অটোনোমাস ডেটা ওয়্যারহাউস সলিউশন অন্য কারো কোনো ক্লাউড সলিউশন কারো নেই, এটা শুধুমাত্র ওরাকলের আছে। সো এটার ব্যাপারে একটু ছোট্ট করে বলি, এটা অটোনোমাস ডেটা ওয়্যারহাউস সলিউশনটা হচ্ছে জাস্ট লাইক এরকম যে আমরা রুবেদ ভাইরা জিটিআর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিক্রি করছে,
সো ওনাদের আর্কিটেকচারটা হয়তো এরকম যে 3 টায়ার একটা আর্কিটেকচার বা অথবা এন্টার আর্কিটেকচার। সো এন্টার আর্কিটেকচারে কি হয়, একটা ডাটাবেস সার্ভার থাকবে, একটা অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে, এরপরে হচ্ছে ইউজাররা ইউজ করে, ইউজাররা অ্যাপ্লিকেশন সার্ভারে হিট করবে, অ্যাপ্লিকেশন সার্ভার ডাটাবেস থেকে ডাটা রিকোয়েস্ট নিয়ে তারপরে হচ্ছে সেটা ব্যাক করবে, সেখান থেকে আমরা রিপোর্ট বা যে কোনো কিছু জেনারেট হবে। অটোনোমাস ডাটা ওয়্যারহাউসের একটা ছোট্ট সলিউশন, মানে একটা ফিচারের ফাংশনালিটি বলে, এটা অনেক ফিচার ফাংশনালিটি আছে। মূল যেটা সেটা হচ্ছে যে রিপোর্টিং এর ক্ষেত্রে এবং ডেটা 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 ইউটিলাইজেশনের ক্ষেত্রে অটোনোমাস ডাটা ওয়্যারহাউস একটা ফ্যান্টাস্টিক সলিউশন। সেটা হচ্ছে ও ডেটাকে ক্যাপচার করে নিয়ে আসে রানিং প্রোডাকশন সার্ভার থেকে, একটা ওয়্যারহাউস মানে তার নিজস্ব একটা ওয়্যারহাউসে রাখে, সেই ওয়্যারহাউস থেকে আমার রিপোর্ট জেনারেশন বা যে কোনো কিছু ইউজার রিকোয়েস্ট গুলো সেই ওয়্যারহাউস থেকে আসবে। এক্ষেত্রে কি হয়, আমার যে মূল ডেটাবেস যেটা প্রোডাকশন সার্ভার, সেই সার্ভারের আমার রিসোর্সটা কম ইউজ হয়, তার হিট কম হয়। যত বেশি হিট কম হবে, যত রিসোর্স কম ইউজ হবে, তত সার্ভারটার হেলদি মানে হেলথ স্ট্যাটাসটা তত ভালো থাকবে। আর কন্টিনিউসলি যদি এরকম রিকোয়েস্ট আসা যাওয়া করতে থাকে অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু থেকে, তাহলে হচ্ছে ডেফিনেটলি তার হেলথ স্ট্যাটাসের ইয়েটা চেঞ্জ হবে। সো অটোনোমাস এটা ওয়্যার হাউসের জিনিসটা হচ্ছে যে আমি সমস্ত ডাটা এনে পুল করে ডাটা ওয়্যার হাউসে রাখলাম, সেখান থেকে আমি অ্যানালিটিক্স রিপোর্ট বানাতে পারবো, এবং এই পুরো অ্যানালিটিক্স রিপোর্টগুলো আবার আমি অটোমেটিক বানাতে পারবো। এই অ্যানালিটিক্স যে রিপোর্টের যে সলিউশনটা দেওয়া হয়েছে ক্লাউডে, সেটাও হচ্ছে আবার আইওটি অ্যান্ড মেশিন লার্নিং এটার ব্যাকএন্ডে কাজ করে। সো এত ধরনের ফিচার এন্ড ফাংশনালিটি যেখানে আছে, আপনার প্রশ্নের অ্যান্সার আমি এজন্যই দিতে পারবো যে জন্য ওরাকল ক্লাউডটাকে বেশি প্রাধান্য দিতে পারি আমরা। আর ক্লাউডের ব্যাপারটাকে আরেকটু যদি বলি, যে আমাদের বাংলাদেশে ক্লাউডের কনসেপ্টটা আমি এখনো বলবো ক্লিয়ার না। এখনো অনেক মানে অনেক আইটির জি 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 ছেলেরা আছে, অনেক আইটি পিপলরা আছে, অনেকে জানে যে ওইভাবে ক্লিয়ার না। ক্লাউড মানে মনে করে যে কোন একটা ভার্চুয়াল মেশিন, এইটুকু পর্যন্ত যে ক্লাউড মানে ভার্চুয়াল মেশিন। বাট আমার কাছে ক্লাউড মানে ভার্চুয়াল মেশিন না, ক্লাউড মানে আসলে ভার্চুয়াল মেশিন না। ভার্চুয়াল মেশিন যদি হয় তাহলে আপনি অন্য যে কোনো ওই ভিএম কিনে বা যে কোনো কিছু ভাবে ভার্চুয়াল মেশিন করে আপনি করতে পারবেন। দিস ইজ নট ক্লাউড। ক্লাউড মানে সামথিং ডিফারেন্ট। ক্লাউড মানে হচ্ছে ফুললি ইন্টিগ্রেটেড একটা আইটি সলিউশন, যেখানে আপনি ইচ এন্ড এভরি সলিউশন করতে পারবেন। আপনি আপনার নেটওয়ার্কের সিকিউরিটি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে অ্যানালিটিক্স রিপোর্ট থেকে শুরু করে আপনি বিগ ডাটা বলেন বা যে কোনো ধরনের আদার্স সলিউশন যে কোনো কিছু করতে পারে যদি চান, তাহলে সেটা আপনি এই ক্লাউড থেকে করতে পারবেন। সো ক্লাউড মিনস ইনফ্রাস্ট্রাকচার এজ এ সলিউশন, ক্লাউড মিনস প্ল্যাটফর্ম এজ এ সলিউশন, ক্লাউড মিনস সফটওয়্যার এজ এ সলিউশন, যেটাকে আমরা আইএস SaaS and PaaS বলে। এবং ওরাকলের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা ফিচার যেটা হচ্ছে ড্যাশ, মানে ডেটাবেস এজ এ সার্ভিস। যেহেতু অটোনোমাস ডেটাবেস আছে, ডেটা ওয়্যারহাউস আছে, সো ড্যাশ আরেকটা। সো দ্যাটস ওয়াই ইটস সামথিং ডিফারেন্ট ওরাকল ক্লাউড। আচ্ছা, এমনিতে আমাদের দেশের যারা বড় কোম্পানিগুলো আছে, ওনারা কিন্তু চিন্তা করে যে আমাদের দেশের ডাটাগুলো আমরা অন্য দেশে রেখে দেবো, অন্য ক্লাউড রেখে দেবো, মানে তার নিজের মধ্যে থাকতেছে না, এটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, এরকম একটা চিন্তা করে আর কি। তো এই জিনিসটা থেকে মানুষ কিভাবে মানে কনফিডেন্স কিভাবে যে না আসলে অন্য কাউকে আমরা ডাটা দিয়ে দিচ্ছি না, আসলে এটা সিকিউরিটি পারপাসটা কতটুকু স্ট্রং, যেটাতে রাখলে আসলে আমরা এখন সময়ের দাবি ওরাকল ক্লাউডটা, ওরাকল না ঠিক মানে ক্লাউড সার্ভিসটা আসলে যে কোনো ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে, হ্যাঁ, এটা নিয়ে আমি যদি একটু বলি যে আমি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। অবশ্য যে যার সিকিউরিটি নিয়ে অবশ্যই যে কোনো কোম্পানি তার। আমি ছোট্ট করে আপনাকে সাপোর্টে বলতে পারি, যেহেতু আমরা অনেকগুলো ক্লায়েন্ট নিয়ে কাজ করি, যেটা মমিন সাহেব বলেছে, হ্যাঁ, যে আমার ডাটাগুলো আরেকজনের কাছে আমি রাখবো কেন, একটা কনসেপ্ট ছিল এটা গত বছর এবং তার আগের বছর আমরা দেখেছি। হ্যাঁ, এখন এটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, লোকজন বুঝতে পেরেছে যে এটা আরেকজন আমার ডাটা নিয়ে কাজ করবে কেন। প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে সিকিউরিটি যে ব্যাপারগুলো, যেগুলো এটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড মানের সিকিউরিটি এবং আদার্স ব্যাপারগুলো আছে, লোকজন কিন্তু আস্তে আস্তে ওই কনসেপ্ট থেকে সরে আসছে। কারণ ওভারঅল এই ক্লাউড বা আদার্স কনসেপ্টের একটা বড় কারণ কি, বড় কারণ হচ্ছে সিকিউরিটি এবং কস্ট সেভিংস। এটা কিন্তু সবচেয়ে বড় দুটো রিজন। হ্যাঁ, এইটার কারণে ইভেন আমরা যে গভর্নমেন্টের রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করছি, একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, দেখা যাচ্ছে ওরা কিন্তু শুরুতে আমরা ওদেরকে হিসাব করে দেখালাম যে আপনারা যদি অরাকল ক্লাউড এবং ইয়াতে চলে যান, আপনাদের কস্ট কিন্তু অনেক কমে আসবে। দেখা গেল ওনারা কিন্তু আর ইয়াতে যায়নি, ওনারা
ক্লাউডে সুইচ করেছে। কারণ হিসাব করে দেখলে আমি যদি একটা সার্ভার রুম তৈরি করি, সেটার জন্য মেইনটেনেন্সের জন্য আমার যে পরিমাণ কুলিং সিস্টেম দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, ডিজাস্টারের জন্য ডিআর মানে ডিআর রিকভারি, আদার্স, এইভাবে হিসাব করে দেখা গেল কোনো লাভ মানে নেই। তো সেক্ষেত্রে ওনারা ক্যাপেক্সটা ক্লাউডে বেড়ে যায়, চলে গেছে। ক্যাপেক্সটা অনেক রাইট, বেড়ে যায়, রাইট, হ্যাঁ, হ্যাঁ। ক্যাপিটাল তাই ইনভেস্টমেন্ট অনেক সেক্ষেত্রে বেড়ে ওনারা যায়। চিন্তা করেনি আমরা ডাটা আরেকজন নিয়ে নিবে, এই ধরনের চিন্তা কিন্তু ওনাদের মানসিকতা আসেনি। আস্তে আস্তে লোকজন কিন্তু ওটা থেকে চেঞ্জ শিফট করে আসছে। চেঞ্জ, হ্যাঁ, হুম। আস্তে আস্তে আহ, চেঞ্জ হচ্ছে। যেমন আমরা তো যে জিমেল ইউজ করছি, আমরা যে এইটা অ্যান্ড্রয়েড আমি ফোন ইউজ করছি। উদাহরণ দিতে চাচ্ছিলাম যে দেখেন আমরা হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি এবং আমরা খুব হ্যাঁ, সিকিউর ডাটা কি করতেছি, জিমেল ইউজ করে পাঠাচ্ছি আর মেল বলতেছি থেকে যে কিন্তু আসলো আমার প্রতিটা ডাটা যেন কোম্পানি অন্য মেল, জায়গায় না যায়। হ্যাঁ, মেল হ্যাঁ, থেকে কিন্তু আসলো এবং প্রতিটা কোম্পানি এবং মেল। এবং দেখেন একটা জিনিস, আপনার যখন পকেটে 500 থাকে, 1000 টাকা থাকে বা 5000 টাকা থাকে, আপনি পকেটে রাখতে পারেন। কিন্তু যখনই এটা 10,000 বা 20-50,000 হয়ে যায়, তখন যে আপনি ব্যাংকে রাখতেছেন, ব্যাংকে তো আপনি চিনতেছেন না, কিন্তু আপনি আরেকজনের কাছে আপনার টাকাও রাখতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন জিওগ্রাফিক্যাল এরিয়া যদি বলে, কারণ আপনি ট্রাস্ট করে রাখতেছেন, তাই না? ব্যাংকের কাছে রাইট। টাকা রাখতেছেন, তো ট্রাস্ট করে আমি রাখতেছেন। জানি যে আপনার অথরিটিটা আছে, সে ডাটাটাও অনেক এরকম বেশি রিলায়েবল। রিলায়েবল, হ্যাঁ, আপনার ডাটাটাও এরকম। সো আপনি ওইরকম রিলায়েবল কোম্পানির কাছে কিন্তু আপনি ওরাকল বলেন, মাইক্রোসফট বলেন, আজুর, এডাব্লিউএস বলেন, বা এই যে এই কোম্পানিগুলো আসলে তো আমাদের মতো ইস্তেক ভাই, আপনার সাউন্ড আসতেছে না একটু। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, একটু ঠিক করে দেব। তো হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ইস্তেক ভাই আবার কি একটু ইয়ে করে আসবেন? হ্যালো, না শোনা যাচ্ছে না। স্টিক ভাই সাউন্ডটা মনে হয় শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ইস্তেক ভাই আবার একটু ইয়ে হয়ে আবার মানে দিয়ে আবার আসেন, আমি আপনাকে কানেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি বা কম্পিউটারটা হয়তো বা রিস্টার্ট দিতে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ফসল স্যারকে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা যে সার্ভিস সাপোর্ট আমরা এখন এই সময়টাতে আমরা কিভাবে দিব বা কিভাবে আমরা শেয়ার করবো কাস্টমারদের সাথে, যে আমরা সার্ভিস সাপোর্টটা আমরা স্টিক ভাই কি কতটা। কানেক্ট হয়েছে? না, স্টেক বাই থাকবে, আপনি আপনার একটু শেয়ার করেন, উনি আসুক, আমি কানেক্ট করে নিব। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছে। স্যার, আপনি একটু বলেন সার্ভিস সাপোর্টটা আপনারা কিভাবে দিচ্ছেন, তাহলে আমাদের কাস্টমাররা জানবে যে হ্যাঁ, এটা। সার্ভিস সাপোর্টের ক্ষেত্রে মূলত আমরা কর্পোরেট পলিসি ফলো করি, আর আমাদের মার্কেটে মূলত সার্ভিস সাপোর্টে একটা সুনাম। মূলত যেটার এগিয়ে যাওয়ার পেছনে এই যে কাস্টমার যে ফিডব্যাক, সার্ভিস সাপোর্টটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মূলত প্রাধান্য দিয়ে রাখি আর কি। তো সার্ভিস সাপোর্টের ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট নিলেই আমরা ওটার সাথে 1 বছরের ফুল ফ্রি সার্ভিস এন্ড সাপোর্ট দিই, যার ফলে একজন কাস্টমারকে চিন্তা করতে হয় না এর বাইরে আমার আর কোনো কস্ট আছে কিনা। মূলত উনি যখন একটা প্রোডাক্ট আমাদের থেকে কেনেন, প্রোডাক্টের সাথে 1 বছরের ফুল সার্ভিস সাপোর্ট যা কিছু লাগে সবকিছুই আমরা কি করি, একসাথে দিয়ে থাকি। প্রোডাক্টের লাইসেন্সিং থেকে শুরু করে সবকিছু 1 বছরের জন্য ওনারা এটার সাথে ইনক্লুডেড অ্যাজ এ বান্ডেল হিসেবে পান। যার ফলে একজন ফ্যাক্টরি ওনার বা ছোট একটা প্রতিষ্ঠানের মালিক উনি ইজিলি কিন্তু জানতে পারেন যে উনার অ্যাকচুয়াল কস্টটা কত, এর সাথে আর হিডেন কোনো কস্ট থাকে না। তো এটা একটা বড় পার্থক্য গড়ে দেয় একটা প্রতিষ্ঠানের সার্ভিস সাপোর্টের ক্ষেত্রে, যে আসলে আমি কোন কস্টে প্রোডাক্টটা কিনছি। দেখা গেল উনি কোনো একজন কাছ থেকে কিনলো যিনি অত রিলায়েবল না, উনি প্রথমে একটা প্রোডাক্ট কিনলো 100 টাকা দিয়ে, কথা কথা, কিন্তু দেখা গেলো 100 টাকার পরে সেই প্রোডাক্টের কস্ট বছরের মধ্যে 3-4 বার কোনো কারণে বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে অ্যাকচুয়াল প্রোডাক্টের কস্ট বেড়ে গেল। জিটিআর এর ক্ষেত্রে আমরা কখনোই এই পলিসিতে যাই না আর কি। আমাদের সবসময় এটা মানে অ্যাজ এ কমিটেড যে আমার যদি প্রোডাক্টের দাম 100 টাকা হয়, যে 1 বছরের জন্য এটা 100 টাকাই থাকবে। হুম। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা ঢাকার কিন্তু সফটওয়্যার কোম্পানিগুলো বেশি, তো সেই ক্ষেত্রে চিটাগাং এ কিন্তু আপনাদের একটা অফিস যেহেতু আছে, এখানে মনে হয় একটু কাস্টমারদের জন্য একটু সুবিধা। এটা নিয়ে একটু দুইটা অফিস যে মিলে আপনাদের এমপ্লয়ি বা এটার কি সুযোগ সুবিধাগুলো একটু যদি শেয়ার করেন। মূলত যদিও জিটিআর এর যাত্রা 2005 সাল থেকে চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল, কিন্তু যেটা অনেকে জানে না, আমাদের কিন্তু ঢাকার অফিসে 2006 সাল থেকে ঢাকার অফিস আমাদের মূলত শুরু হয়।
সেই ক্ষেত্রে মূলত 1 বছরের মধ্যেই আমরা ঢাকায় অফিসটা শুরু করি। আমাদের অফিসটা ছিল মহাখালীতে। এরপর 2009 সালে আমরা মহাখালী থেকে ইয়াতে চলে যাই, উত্তরা অফিসে চলে যাই। এখনো পর্যন্ত আমরা উত্তরাতেই আছি আর কি। আর যেটা বলবো, চট্টগ্রামেই যদি আমাদের বিগেস্ট ক্লায়েন্ট এটা ছিল, কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম যদি বলি অলমোস্ট এটা কাছাকাছি চলে এসছে, অলমোস্ট 50-50-তে চলে যাচ্ছে। এর বাইরে আমরা নারায়ণগঞ্জে সাপোর্ট দিচ্ছি, এর বাইরে আমরা কুমিল্লাতে সাপোর্ট দিচ্ছি, ইভেন আমাদের এর বাইরেও নারায়ণগঞ্জ কুমিল্লার বাইরেও আমাদের আসলে ক্লায়েন্ট বেজ আছে। খুলনাতে আছে আমাদের ক্লায়েন্ট, বগুড়াতে আছে ক্লায়েন্ট। আচ্ছা, টোটাল কত ক্লায়েন্ট হবে আপনাদের সবকিছু মিলে, যদি একটু শেয়ার করেন? এটা বলা আসলে মুশকিল, তবে অ্যারাউন্ড আমরা হিসেব করি যে আসলে অ্যাক্টিভ ক্লায়েন্ট কেমন, অ্যাক্টিভ ক্লায়েন্ট কর্পোরেট অ্যারাউন্ড সম্ভবত 400 বা 450 কাছাকাছি হবে। কারণ যেহেতু আমাদের প্রোডাক্ট রেঞ্জ অনেক বেশি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করে, মানে এটা কাছাকাছি এরকমই হবে। যেমন আমাদের ক্যাট সিস্টেম চলে, ক্যাট সফটওয়্যার উইথ হার্ডওয়্যার সহ, ক্যাট সিস্টেম উইথ হার্ডওয়্যার সহ যেটা চলে, ওখানে প্রায় আমাদের ক্লায়েন্ট আছে অ্যারাউন্ড 200। তারপরে এইচআর সফটওয়্যারেরও ক্লায়েন্ট আছে অ্যারাউন্ড 200, তো 400 এখানে হয়ে যায়। আবার এই ক্লায়েন্টগুলোর মধ্যে অনেকে আছে আমাদের সিকিউরিটি প্রোডাক্ট ইউজ করছে, আমাদের ফায়ার সিস্টেমের প্রোডাক্ট ইউজ করছে। তো এরকম আছে অনেকগুলো প্রোডাক্ট, মাল্টিপল প্রোডাক্ট ইউজ করছে, এরকম ক্লায়েন্টের সংখ্যা যথেষ্ট পরিমাণ। যাক, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে আসি। এই তো কোভিড এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা মানে ছোট করে বলে ফেলে, অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এই এতগুলো ক্লায়েন্ট একসাথে কিভাবে হ্যান্ডেল করেন। তো আমরা এই ক্ষেত্রে যেটা বলি, মূলত আমাদের প্রায় 60 জন 65 জনের মতো এমপ্লয়ি আছে। মূলত আমরা ওয়েব পোর্টাল তৈরি করে ফেলেছি, প্রত্যেকটা ক্লায়েন্টের নামে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। তারা যে কোনো প্রবলেম যে লগ ইন করে প্রবলেমের ক্রাইটেরিয়া সিলেক্ট করে সাথে সাথে সাবমিট দিলে অটোমেটিক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে মেইল চলে যায় যে তার প্রবলেমটা কোন ক্যাটাগরির প্রবলেম, যার ফলে তাকে কোনো মেইল লিখতে সময় ব্যয় করতে না। সে শুধু প্রোডাক্টটা সিলেক্ট করে, প্রোডাক্টের ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে, প্রবলেমটা ক্রাইটেরিয়াটা কেমন হতে পারে, সাথে সাথে ওটা চলে যায়। এবং দিন শেষে আমাদের সফটওয়্যারের ডিপার্টমেন্ট হেড দেখতে পারে যে প্রবলেমগুলো আদৌ সলভ করেছে কিনা, এটা কার কাছে প্রবলেমটা অ্যাসাইন করা হয়েছে, যার ফলে আমাদের টিমটা এফিশিয়েন্টলি কাজ করতে পারে আর কি। এই ক্ষেত্রে আমি এটা বলতে পারি। সাপোর্ট টিকেটের মতো আর কি। এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে মানুষের হ্যারাসমেন্টের সম্ভাবনা কম থাকে, কারণ তার যে আর যে সমস্যাটা হাতে হাতে সে যদি বলতে পারে তাহলে কিন্তু সলভ হওয়ার সুযোগ তো তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই এর একটা ভালো সুযোগ। তো আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে যাব যে আপনার ওরাকলের বাহিরে এই কোভিড-19 আমাদেরকে আরো কি কি নতুন টেকনোলজি আমাদেরকে মানে নিয়ে আসছে এই বাংলাদেশ বা বিশ্বে, এই জিনিসগুলো আমাদেরকে এই সময়ের সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হলে আমাকে এই টেকনোলজির সাথে আমাদেরকে যাইতে হবে একটু। টেকনোলজি তো আসলে খুব র্যাপিডলি চেঞ্জ হয় আসলে। আমরা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো টেকনোলজির বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবচেয়ে বেশি এখন মনে হয় ইউজ হচ্ছে আপনার এই অনলাইন মিটিং গুলা, এই জুম বলেন বা বিভিন্ন ধরনের অনলাইন যে প্ল্যাটফর্ম দিয়ে সিসকো ওয়েবএক্স বা জুম এসব করে আসলে আমরা সবাই ওয়ার্ক এট হোম করতেছি। সো আমাদের এখনকার যে সিচুয়েশনে আসলে ওরাকলের বাইরে যে কোনো টেকনোলজি আসলে ওই আবারও বলবো যে ক্লাউড বেসড যে কোনো সলিউশন গুলো সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। যেমন আমি যদি বলি যে ধরেন ইউজারের সিকিউরিটির জন্য আমরা যখন অ্যান্টিভাইরাস ইউজ করি, আগে আমরা অ্যান্টিভাইরাস কিনে সার্ভার বেস অ্যান্টিভাইরাস নিয়ে আমরা লাইসেন্স সেটা ইউজ করতাম। এগুলো এখন ক্লাউড বেস অ্যান্টিভাইরাস চলে আসছে। সো ওইটার মনিটর কন্ট্রোলিংও কিন্তু হচ্ছে আপনার এই ক্লাউড বেস একটা প্ল্যাটফর্ম ধরে আপনার ইয়ে করা যায়, কন্ট্রোল করা যায় সমস্ত ইউজারদেরকে সবকিছু। সো এইরকম এই ধরনের। আমি আপনার কথার মাঝে একটা ছোট একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে আপনি হার্ডওয়্যারের মধ্যে একটা চেঞ্জ দেখবেন যে এখন ক্রোমবুক বেড়ে যাচ্ছে। হার্ডওয়্যার আসলে কস্টটা আস্তে আস্তে এত কমে যাচ্ছে যে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে সফটওয়্যার ইউজ করবেন সেটা মুখ্য বিষয় না। অ্যান্ড্রয়েড বেসড যেমন আদার্স যে মানে ক্রোমবুকের মতো ছোট মানে হার্ডওয়্যারের রিলেটিভলি কস্টটা অনেক কমে আসছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি। ল্যাপটপের সামনে হয়তো কোনো সফটওয়্যারে থাকবে না, আমরা জাস্ট লগ ইন করে আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করব। তো এইটা যে আলটিমেটলি আমাদের কিন্তু আমরা ক্লাউডে ঢুকে যাচ্ছি নিজে অজান্তেই, হয়তো আমরা জানিও না। জি জি, না, যেমন কোভিড-19 আমাদেরকে যে শিক্ষা দিল, দেখেন আমরা নর্মালি এক সময় মানে লবণ, চিনি বা গুড় বা পানি সবসময় ছিল,
কিন্তু উড স্যালাড বানানোর যে প্রসেসটা তখন কিন্তু এটা ছিল না। তো এখন টেকনোলজি কিন্তু আমাদের অনেক কিছু আছে, কিন্তু এখন আমরা এমন কিছু জিনিস আমরা হয়তো পাবো সামনে, যে জিনিসগুলো হয়তো মার্কেট আছে কিন্তু আমরা জানি না যে এই জিনিসগুলো নিয়ে মিলে আমরা হয়তো বেটার একটা আইটি সার্ভিস আমরা চালু করতে পারি। তো অবশ্যই সময়ের সাথে আমরা ধরবো নদীর স্রোত যেমন আসলে কোনো বাধা মানে না, কোন কোন ওয়েব তৈরি করে মানে বহমান হয়, তো হয়তো আইটি তবে সেক্টরটা মানে হয়তো এইভাবে কোনো না কোনো আইটি ভাবে সেক্টরের দেখবেন ক্ষেত্রে যেটা আমি চলে বলবো যাবে। যে এই কোভিডের সময় আসলে আইটি সেক্টরে মানে আমরা সবাই আসলে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। তবে আহ, এই চ্যালেঞ্জটা ইনশাল্লাহ আমরা হয়তো যদি সবাই একত্রিতভাবে থাকতে পারি, ফসল ভাই স্বীকার করবেন যে ধরেন ফসল ভাই প্রথমে বলছেন আপনারা অনেক বড় কোম্পানি অনেক আগে থেকে কাজ করছেন, আমি খুব বেশি দিন না, আমি শুরু করছি। তো আমার মতো এরকম আরো অনেক আছে ছোট ছোট যারা হয়তো খুব রিসেন্ট শুরু করছে, যে কোভিড এর কারণে আসলে কেউ হয়তো ঝরে পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ কারো এটা কষ্ট ছিটকে যাবে, হচ্ছে, হ্যাঁ 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 অনেকের হয়তো স্যালারি দিতে কষ্ট হচ্ছে বা অনেক কিছু। তো হুম, এই সিচুয়েশনটা পার হওয়ার পরে যেটা আমি এক্সপেক্ট করব যে আমরা আমরা সবাই সবাইকে যদি মানে হেল্প করতে পারি যে কোনো হুম, বিষয় নিয়ে, যে কোনো কিছু নিয়ে। আমার হয়তো একটা জিনিস, আমিও বিজনেস করছি, ফসল ভাই বিজনেস করছে, আমার হয়তো কোনো একটা জিনিস আমি একটা পার্ট করি, আরেকটা পার্ট উনি করে। তো এরকম একত্রিত ভাবে হ্যাঁ বিভিন্ন ভাবে একসাথে ছোট বড় সবাইকে হ্যাঁ মিলে একত্রিত ভাবে যদি হেল্প না করতে পারি তাহলে আসলে আহ, মানে টিকাটা অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আচ্ছা, সবাই আমি একসাথে মিলে যদি ইয়ে একসাথে করতে হ্যাঁ পারি তাহলে ইনশাল্লাহ আমরা সেই আমার কাছে ইয়েটা করতে আমার পারি। কাছে যেটা মনে হয় ইসলাক আসলে ভাই। ইশতিয়াক ভাই, এখানে মূলত আমি ছোট করে বলি, আমাদের কিন্তু কম্পিটিটর না, কম্পিটিটর যদি বলি আসলে আমাদের কম্পিটিটর কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলো না। আমি যেটা বলবো যে আমাদের বাইরের দেশে যে কোম্পানিগুলো, ওরা কিন্তু অনেক বেশি কস্টে বাংলাদেশের সার্ভিস সাপোর্ট প্রোভাইড করছে। আমরা দেখা গেলো হিসেব করলে কস্টে কিন্তু সার্ভিস সাপোর্টটা প্রোভাইড করতে পারি, এটা অনেকে জানে না। হ্যাঁ, এবং আমরা যতটুকু এক্স্যাক্ট। ফ্লেক্সিবল দেশি কোম্পানি হিসেবে, বাইরের কোম্পানিগুলো কিন্তু এই পরিমাণ ফ্লেক্সিবল না। হ্যাঁ, তো এটা হ্যাঁ অনেকে বুঝছে, আমাদের দেখা গেল কিন্তু যে অনেকেই এখন কিন্তু দেশি অনেক কোম্পানির দিকে, হ্যাঁ, আমাদের রিসোর্স কিন্তু অনেক অনেক ভালো বেশি আছে। চলে আসছে আর কি, আস্থা অর্জন করেছি আমরা। আমরা যদি ঠিকভাবে ট্রেন্ড আপ করতে পারি তাহলে কিন্তু আমাদের বিদেশি কোম্পানিগুলোর উপরে এই সাপোর্ট সার্ভিসের উপরে আসলে নির্ভর করার প্রয়োজন হয় না। আমরা আপনারা ধরুন আপনার টিমে হুম, ধরেন আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন ওরাকল, সো আপনার টিমে এরকম যদি দুই একটা ভালো রিসোর্স থাকে যেটা ইবিএস এ সাপোর্ট সার্ভিস দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার আসলে বাইরের বাইরের দেশের নাম বলবো না, যে বাইরের দেশের যারা আসলে এখন হুম। সাপোর্ট সার্ভিস হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিচ্ছে। হ্যাঁ, দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে ওরাকলের লাইসেন্সের চেয়েও বেশি হচ্ছে ইমপ্লিমেন্টেশন চার্জ এবং সাপোর্ট এন্ড সার্ভিসের চার্জ তাদের। রাইট। হ্যাঁ, তো আমাদের রাইট। কিন্তু রিসোর্স গুলা যদি আমরা কনসালটেন্সি, ঠিকভাবে আদার্স। করতে পারি, এক্স্যাক্টলি, কনসালটেন্সি না আদার্স, কিন্তু এটা এগুলো এগুলো নট এ বিগ ডিল যে এই জিনিসগুলো আমরাও হ্যান্ডেল করতে পারি, আমরা তো জাস্ট একটু রিসোর্স গুলো ডেভেলপ করে নিতে পারলে আমরাই দিতে পারি। সো হ্যাঁ আর হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন। বিদেশি কোম্পানি বিদেশি কোম্পানিগুলোর উপরে আমাদের কর্পোরেটের হয়তো একটু বেশি ঝোঁক থাকে। হ্যাঁ, ব্র্যান্ডিং এর উপরে একটু বেশি নজর দেয়, কিন্তু দেখা গেছে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আলটিমেটলি 6 মাস বা 1 বছর পরে কিন্তু সাফারও করে আবার। হ্যাঁ, হ্যাঁ আর নানা ধরনের এটা ইস্যুস একটা কারণ ইশতিয়াক ভাই, আমি যেটা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে যে দেখেছি, ওনারা টপ টায়ারের কোম্পানি বাইরের দেশের কোম্পানিকে চুজ করার একটা কারণ, ওনারা রিস্ক নিতে চায় না। উনি মনে করেন যে দেশি কোম্পানিকে দিলাম আমি তো মানে রিস্কে পড়ে গেলাম, তার চেয়ে এবং এমন একজনকে দিই যে যার একটা মার্কেটে অনেকদিন ধরে রেপুটেশন আছে, আমি আমার তাহলে আমার উপর যে কালির কোনো ছিটা পড়বে না, বা আমি মানে ইমপ্লিমেন্ট করতে পারিনি এই ধরনের কথা বলবে না। তো দেখা গেল যে অনেক সময় আইটি হেডরা বিদেশি কোম্পানি বা যারা আছে তারা অনেক বেশি কষ্ট হলেও বিদেশি কোম্পানিকে চুজ করে, তারা মনে করে যে ফেলের রেট নেই। আসলে বাস্তবে ভিন্নতা, বা আমি নিজেই দেখেছি প্রচুর কোম্পানি ফেলার করেছে বা কাজটা বুঝিয়ে দিয়ে চলে গেছে। এখন উনি বাধ্যগত ভাবে, যেহেতু ওনার সাথে যে চুক্তি সাইনিং আছে যে এইভাবে করে বুঝিয়ে দিলে কাজটা ওনারা বুঝে পাবেন, ওনারা ওটা ওটা হজম করতে হয়েছে ওনাদেরকে একদম সোজা ভাষায়, কিছু জি করার জি। থাকে না। এবং এটা আরো ঠিক। একটা জিনিস আমি ফিল করি, আমি যেহেতু এই সাইডে ছিলাম, আমি যেহেতু আইটি চালিয়েছি, আমার আন্ডারে 10-15 জন ছিল, আমি ম্যানেজমেন্টের সাথেও কাজ করেছি অনেক। আমাদের আইটিকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় আমাদেরকে, আমাদের ম্যানেজমেন্টকে বুঝাতে হয় যে কেন আমি এটা নিব বা কি। আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমি আসলে মানে বেশিরভাগ ক্ষেত্রে নিজের টিমটাকে গঠন করার জন্য বেশি মনোযোগী ছিলাম, থার্ড পার্টি যে কোনো কিছু নেওয়ার চাইতে আর কি। আমি এখন কাজ করতেছি, অনেক আইটির হেডরা আছে, অনেক কিছু থার্ড পার্টি কাজ করছে, ওনারা উনি হয়তো বুঝতেছে, কিন্তু আসলে আমরা কেউ কিন্তু চিন্তা করতেছি না এন্ড ইউজার যে ইউজ করবে আমার সফটওয়্যারটা বলেন বা আমার যে কোনো অ্যাপ্লিকেশন বলেন, যে এন্ড ইউজার
ও আসলে বুঝবে কিনা, ওকে আমি ডেলিভার দিতে পারবো কিনা, আমি যার কাছ থেকে, যে থার্ড পার্টির ইন্টারন্যাশনাল যার কাছ থেকে নেই, তার কমিউনিকেশনটা ইজি কিনা আমার ইউজারদের কাছ থেকে। ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অনেক 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 একদম এন্ড কাস্টমার, আমি ধরেন মার্চেন্ডাইজার ছাড়া অন্য অনেক অনেক এন্ড ইউজার আছে যারা সরাসরি হয়তো বাইরের অনেকের সাথে যোগাযোগ করা লাগে না বা কিছু। এখন আমি যদি ইন্টারন্যাশনাল মানের একটা সফটওয়্যার নেই এবং যদি আমি সেখানে আবার ইন্টারন্যাশনাল মানের কোনো ইমপ্লিমেন্টারও আনি, দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হচ্ছে আমার কাছে বোঝানো। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে আমাদের দেশীয় যারা আইটি পিপল আছে তারা কিন্তু খুব ইজিলি হেল্প করতে পারে। সো এইটা আমাদেরকে বুঝতে হবে, এবং এটা আমাদের মানে যারা আছেন তারা বড় বড় যারা কর্পোরেট লেভেলের যারা আছেন তাদেরও বোঝা উচিত যে তারা আসলে অনেক এর চেয়ে অর্ধেক খরচেও একটা ভালো রিসোর্স দিয়ে কিন্তু বেটার কমিউনিকেশনে বেটার সাপোর্ট সার্ভিস পেয়ে কিন্তু ইয়ে করতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশের অনেক অনেক ভালো ভালো রিসোর্স আছে যাদেরকে একটু নারিশ করলে কিন্তু খুব ভালোভাবে আউটকাম বের করা যায়। ওদিন আরেকটা ছোট কথা বলি, ওদিন একটা যে বেসিসের আমরা মিটিং এ কথা বলছিলাম আলমাস ভাই এবং সোহেল ভাই সহ। তো এটা যেটা কথা হচ্ছে, দেখা গেলো আসলে এই যে করোনা ভাইরাসের কারণে সবচেয়ে কম এফেক্টেড হচ্ছে আসলে আইটি সেক্টরটা। বলতে পারেন কেন? কারণ কম এফেক্টেড হচ্ছে এই কারণে, কারণ তারা বাসায় বসেও কাজ করতে পারছে, তারা দ্রুত যে অ্যাডাপ্ট করতে পেরেছে, অন্য কোনো ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাডাপ্টেশনে যেতে পারেনি। যার ফলে দেখা গেল তারা খুব দ্রুত আমরা যে মানে গুছিয়ে উঠেছি, অন্যরা কিন্তু সেটা পারেনি। এটা একটা মানে বিগ ইস্যু। দেখা গেলো আমাদের প্রোগ্রামাররা বাইরে থেকে কাজ করছে, বাসায় বসে থেকে কাজ করছে, কারণ এখন অফিসটা ভার্চুয়াল অফিস হয়ে গেছে, সোজা বাসায় কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, কাজগুলো তুলে নিচ্ছি। কিন্তু অন্য কোন ইন্ডাস্ট্রি যারা যেমন ধরেন সোজা বাসায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের পক্ষে সম্ভব না বাসায় বসে পোশাক সেলাই করা। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তারা যে অফিসিয়াল যে সাপোর্টটা পাচ্ছে বিকজ অফ আইটি, রাইট। অন্য যে কোনো কোম্পানিগুলা যে সাপোর্টটা পাচ্ছে বিকজ অফ আইটি। আমার এক কলিগ তার একটা গ্রুপে ফেসবুকে একটা সুন্দর কথা লিখেছে, আমি একটু শেয়ার করতে চাই আপনাদেরকে প্লাস যারা আছেন শুনতে। খুব সুন্দর কথা, যে দেখেন যে ইংলিশে লিখছে, আমি একটু পড়ি যে বিকজ অফ আইটি people all banking systems continue to function. Because of IT people, the stock trading system continue as it is. Because of IT people, all hospitals are functioning because of websites and softwares. Because of IT people, ATM software works 24 hours a day to keep it running smoothly. Because of IT people, 24/7 hours of monitoring to keep all websites running. Because of IT people, internet phone services are running because of software that IT people manage. Because of IT people, there are millions of mobile apps that you use every day because of IT. Because of IT people, you get uninterrupted updates on all the news channels because of the news software. Because of IT people, all entertainment channels are functional because of softwares, Facebook, WhatsApp, etc. Social media is functioning efficiently today because of IT people. Because of IT people, your kids are learning online because of IT. Because of IT people, pharmaceutical software are running and managed by IT. Researching software is made by IT people. All lab test reports are made, right? Because of IT people, the software that manages the power grid are maintained. There is nothing in the world today that does not require computers and softwares. IT people are working from home so as to ensure everything continue to run smoothly. Salute to life-saving doctors, nurses, salute to police, cleaners, salute to millions of subsistence farmers, and the all IT guy working behind the scene actually. মানে ইস্তাক ভাই, আমি আপনার মাধ্যমে ওনাকে মানে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে আসলে রিয়েল জিনিসটি কিন্তু উনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমার মনে হয় যে এই জিনিসটা সবাই জানে, কিন্তু আজকে আপনারা মানে বলার পরে জিনিসটা মানুষের মধ্যে একটা অন্যরকম উপলব্ধি হবে যে আসলে রিয়েল। তাই তো এই জায়গাটা এইভাবে করে এই প্রত্যেকটা যে কাজ করে যাচ্ছে, সত্যি আইটির লোকজন ছাড়া কিন্তু হয় না, কারণ এখন যোগটা চলে আসছে আইটির। এবং প্রত্যেকটা কাজে কর্ম সব জায়গাতে কিন্তু আইটি পিপলরা আসলে ওইভাবে কাজ করবে আর কি। তো এই আইটি পিপলরা নতুন নতুন টেকনোলজি নিয়ে যতই আমরা আগে যাব, দেশ কিন্তু আমাদের ততই আগে যাবে। তো এইখানে যারা মানে ঠিক মতো আগাতে পারবে না, ওই কোম্পানিগুলো কিন্তু ঝরে পড়বে। তাই আমাদের এখন আইটি কোম্পানিগুলোকে অবশ্যই নতুন নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে এবং সামনে আগাতে হবে। তাইলে কিন্তু আমরা মার্কেটে ফাইটে আমরা টিকে থাকতে পারবো। আর না হয় কিন্তু এই কোভিড-19 কিন্তু আমাদেরকে একদম পথে বসায় দেবে। তো এটা অবশ্যই আমাদের একটা মজার কথা বলি ইশতিয়াক ভাই, আমি তো নিউজ জার্নাল গুলো এভরিডে পড়া হয়,
যে পরিবর্তনগুলো কি দেখেন, যে টেকনোলজি কোম্পানিগুলো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা সেক্টরে টেকেন ওভার করছে। আপনি আইটি বলেন, আমরা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর সফটওয়্যার দিয়ে ওই সেক্টরটাকে টেকেন ওভার করলাম। অ্যাপলের মতো কোম্পানিগুলো আপনার কি করলো, ধরুন ক্যামেরা টেকনোলজিটাকে টেকেন ওভার করে ফেললো, ঠিক আছে। ওইটা একটা ট্রেন্ডই দাঁড়িয়ে গেল যে মোবাইল ফোনের কে কত বেস্ট ক্যামেরা দিতে হবে। তার মানে আপনি ফটোগ্রাফি আস্তে আস্তে মোবাইলে চলে আসছে কিন্তু। অনেকে এখন দেখা যাচ্ছে মোবাইল দিয়ে এখন বিভিন্ন টেলিফিল্ম তৈরি করছে, আদার্স জিনিসগুলো তৈরি করছে, রাইট। এরপর দেখা গেল আস্তে আস্তে কিন্তু মেডিকেলের দিকে দেখেন চলে আসছে আইটি গুলো। অ্যাপলের যে এখন ওয়াচটা আপনাকে 1 মাস আগে থেকে বলতে পারবে আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা, হ্যাঁ। তার মানে দেখুন সামনে যে করোনা ভাইরাস বা এই ধরনের ইনফেকশনাল যে ব্যাপারগুলো, হয়তো বা আপনার হার্টবিট থেকে সে বলে দিবে যে আপনার এই ধরনের ভাইরাল ইনফেকশন হতে পারে, প্লিজ কনসাল্ট উইথ দ্য ডক্টর। এই হ্যাঁ, এই এই পরিবর্তনগুলো অবস্থায় আমরা খুব দেখবো খুব আগামী দেখি। 1 থেকে 2 বছরের মধ্যে। এই কোভিড এর এই সিচুয়েশনে দেখেন আপনার এই টেলিমেডিসিন সেবাগুলো যেটা, হ্যাঁ, হুম, সবাই অনলাইন ডক্টর কনসালটেন্সি নিচ্ছে, সবকিছু অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, হুম। ডাক্তারদের চেম্বার বা সবকিছু তো বন্ধ, কিন্তু রোগী দেখা থেকে শুরু করে রোগীর সবকিছু এখন হ্যাঁ সাজেশন ইয়াতে সবকিছু চলতেছে। অনলাইনের মাধ্যমেই তো করছে। সো এই মানে ট্রেন্ডটা কিন্তু থাকবে, এটা চলে যাবে না। এটা এটা হুম। আরো অনেক মানে এনহ্যান্স হয়ে ইভেন থাকবে। আপনি দেখুন যেমন কার সেক্টরে টেসলা আসলো, মূলত টেসলার ব্যাকগ্রাউন্ড কিন্তু সফটওয়্যার কোম্পানি হিসাবে, যদি আমি অ্যালান মাস্কের ব্যাকগ্রাউন্ড বলি, ঠিক আছে। সেখান থেকে সে আসলো, সে গাড়িটাকে আস্তে আস্তে দেখুন কেউ যেটা চিন্তাই করেনি, সে পুরো ট্রেন্ড, পৃথিবীর ওয়ার্ল্ডের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিল ইলেকট্রিক কারে কনভার্ট করে। সেকেন্ডলি সেটাকে অটোনমাস মোডে নিয়ে গেল, ঠিক আছে। সামনে দেখা গেল লোকজন তাকে পাগল বলেছিল যখন সে স্পেস এক্স এর মতো কোম্পানি রকেট, যে প্রাইভেট থেকে কিভাবে রকেট তৈরি হ্যাঁ, হ্যাঁ, করা যায়, নাসা বলেছে ইম্পসিবল। এখন নাসাই হচ্ছে তার সবচেয়ে বড় ক্লায়েন্ট। নাসায় ওটাই তার মানে করছে। দেখেন তার মানে দেখা যাচ্ছে যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা কিছুর সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। ইভেন দেখেন নিউরোর যে বিষয়গুলো, নিউরোর সাথে যে মূলত টেকনোলজি দিয়ে ইন্টিগ্রেশন, এগুলো টেকনোলজিক্যাল কোম্পানিগুলো এখন কাজ করছে। সামনে হয়তো বা দেখা যাবে আমাদের এক্সটেন্ডেড মেমোরি নিয়ে যে কাজগুলো চলছে এখন, আমাদের ব্রেনের সাথে এক্সটেন্ডেড মেমোরি আমরা জুড়ে দিতে পারবো, নিউরো যে সায়েন্স গুলো নিয়ে যে কাজগুলো হচ্ছে আর কি এখন। ইভেন আমার এক খালাতো ভাই কাজিন, উনি ইন্টেলের মূলত ওনারা কোম্পানি থার্ড পার্টি হিসেবে কাজ করেন। ওনারা মূলত প্রসেসরের সাথে কিভাবে ব্রেনের লিঙ্ক তৈরি করা যায়, মেমোরির সাথে কিভাবে ব্রেনের লিঙ্ক তৈরি করা যায়, ডিজিটাল মেমোরির সাথে, এগুলো নিয়ে কাজ করছেন। ওনার সাথে আমার মাঝে মধ্যে কথা হয় আর কি এই ব্যাপারগুলো নিয়ে। তার মানে আচ্ছা আমরা আপকামিং টেকনোলজি গুলো কিন্তু আমরা দেখবো, হয়তোবা এমন হতে পারে 5 ইয়ার্স এর মধ্যে, দেখতে পারি 10 ইয়ার্স এর মধ্যে, কিন্তু কাজ হচ্ছে, দ্যাট মিনস এটা আগে কখনো কখনো এটা চলে আসবে এই টেকনোলজি গুলো। এইটা হ্যাঁ, আর একটা পরিসংখ্যান আমি এর আগে দিতে চেয়েছিলাম কথা বলার মাঝখানে, যেটা আমি যখন বলেছিলাম যে আমি ওপেন ওয়ার্ল্ডে যখন গিয়েছিলাম তখন দেখেছি যে কিছু পরিসংখ্যান দিয়েছে যে টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে একটা একটা অ্যাজাম্পশন যেটা বলেছে যে 2025 সালের পরে কোনো অন প্রেমিসিস বেস কোনো সলিউশন আসলে থাকবে না, সবকিছু ক্লাউড বেস চলে যাবে। খাওয়ার বেশ করে এবং দেবো। হার্ডওয়্যার কোম্পানিগুলা, আমরা যে সার্ভার গুলো ইউজ করছি, আমরা যে ধরেন ডেল, এইচপি, আরো যে ইয়ে করছেন, যে এন কাস্টমার যে হার্ডওয়্যার গুলা, এগুলো বানানো বন্ধ করে দিবে 2030-এর পরে। আর এই ধরনের সার্ভার কোনো থাকবে না, সবকিছু ক্লাউড বেস হয়ে যাবে। এবং এইটা যে অ্যাজাম্পশনটা 2018 সালের কথা আমি বলছি, এইটা হ্যাঁ, এখন অনেকটা আরো আমি কালকে আবার কমে আসছে। এখন কোভিড-19 কিন্তু আরেকটু আমাদেরকে আগায় হ্যাঁ, দিচ্ছে। মানে কালকে আমি এএমডি সি না, হ্যাঁ সেটাই, কারণ এএমডি সিওর আমি ইয়াতে দেখছিলাম যে এএমডি ব্যাংকরাপ্ট থেকে কিভাবে আবার ট্র্যাকে ফিরে আসলো। এএমডি মূলত কর্পোরেটের জন্য প্রসেসর তৈরি করা শুরু করছিল, বড় বড় যে ক্লাউড সার্ভারের জন্য প্রসেসর দেওয়া, তারপরে আপনার এই কাজগুলো করতে কিন্তু এএমডি উঠে গেছে। এই ইন্টেল ফোকাস করেছিল মূলত এন্ড মার্কেটের দিকে, রিসেন্টলি এএমডি ফোকাস করেছিল, রাইট। ওরাকল তাদের হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে এএমডির সাথে গিয়েছে, এখন খুব এখন আর নতুন রাইট, আরেকটা ফিচার চালু করছে, এখন ওরাও ক্লাউড বেস সবকিছু বানাচ্ছে। ইসরাক ভাই আমরা একটু রাইট, কোশ্চেন নিই, রাইট। কিছু কিছু লোকজন আমাদের সাথে একটু কোশ্চেন শেয়ার করেছেন বা ওনাদের মেসেজগুলো একটু আমি যদি আপনাদের সাথে শেয়ার করি। আমার হ্যাঁ, এখানে প্লিজ শেয়ার করেন, আমার ভালো লাগবে। একজন আমাকে গুড লাক জানিয়েছে জাহেদ আলম, একটা ধন্যবাদ জাহেদ আলম থেকে। এবং আরেকজন আমাদেরকে খালিদ আহসান স্যার, ফয়সাল স্যার মনে হয় চিনবেন, খালিদ আহসান আমাদের ওই জি। আচ্ছা, স্যারকে আমি চিনি, নর্থ সাউথের তার সিকিউরিটি নিয়ে অনেক কনসার্ন। স্যার আমাকে প্রতিবারই খালি প্রশ্ন জিজ্ঞেস করে। আমাদের ডায়না ম্যাডাম, উনি আমাদের সাথে আছেন, আমাদের ডাইরেক্টর হুম। সেলসের ডায়না, ডায়না আপা। So, এরপর আমাদের সাথে আছে যে মঞ্জিল, উনি আমাদের গুড লাক জানাচ্ছেন স্যারকে, এবং আরেকজন আছেন গুড লাক জানাচ্ছেন, এবং
আরেকজন আমাদেরকে অনেকে আছেন আমাদের পরিচিতই, দেখা যাচ্ছে মোটামুটি সবাই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে আসলে মূলত পার্টিসিপেট করার জন্য। আর কারো যদি কোশ্চেন থাকে না, হ্যাঁ আমরা কোশ্চেন গুলো করতে পারি যে আমি একটু হ্যাঁ। দেখতেছি যে এখানে হুম। টু ডু ওয়ার্ক ওরাকল, আচ্ছা এটা একটু যদি স্টেপ বাই একটু বলেন। I'm interested to do work Oracle. Okay, এখন মানে এটা ফসল ভাই বলতে পারে যে ওরাকলের আসলে উনি কোন পার্টটাতে আগ্রহী। ওরাকলের সব ধরনের সলিউশনই আছে, সো ওনার যেই ধরনের সলিউশনটা উনি ইন্টারেস্ট ফিল করে, উনি আপনার মাধ্যমে ফসল ভাই বা আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা ওনাকে হেল্প করতে পারবো যে কোন আসলে এটা একটা বিশাল একটা এটাও বলবো যে বিশাল একটা ফিল্ড, মানে এটার কোন অংশটুকুতে কাজ করবেন, কারণ স্পেশালিস্ট হওয়াটা জরুরি। সেটা আমি বলবো, যেমন অরাকলে অনেকগুলো ফিল্ড, আসলে অনেকগুলো। মূলত আমরা হয়তো বা একটা দুটো তিনটা নিয়ে আলোচনা করতে সব পারি। ধরনের সলিউশন আছে, ওদের সলিউশন নাই এমন কিছু নাই। ওরাকলের সলিউশন রাইট রাইট। নাই এমন কিছু নাই। আদার্স যদি হট টপিকস হিসাবে আমরা মূলত ক্লাউডটাকে নিয়ে কথা বলছি, যেহেতু এটাই ফিউচার আসলে। হ্যাঁ হ্যাঁ, জি। এই আর কি ব্যাপার। ক্লাউড বলতে আসলে ক্লাউডের যতগুলো সার্ভিস আছে সবগুলোই ক্লাউডের মধ্যে, মানে আমরা আসলে ক্ষুদ্র পরিসরে কথা বলেছি, মানে এটা সবগুলো সার্ভিস তো এটার ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে ক্লাউডের একবার মধ্যে। বক্তব্য হুম, হুম। এবং অন্যরা থ্যাঙ্কস জানাচ্ছেন। এখানে আরেকটা আপনার ডায়না ম্যাডাম অনেক সময় তো আপনাকে একটু has no প্রশংসা to this pandemic situation. What will be the action plan for this situation to survive now? আচ্ছা, হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন আসলে। হ্যাঁ, ব্যাড ইম্প্যাক্ট আমি বলবো না, আমি কারণ আমার সফটওয়্যার টিম নিয়ে কথা বলেছি। মূলত আমাদের যেটা বললাম, আমাদের টিম ফায়ার টিম আছে, আমাদের টেকনিক্যাল টিম আছে যারা সিসিটিভি এবং আদার্স প্রোডাক্ট কাজগুলো করে, যাদের ফিজিক্যালি যেতে হয়, আর সফটওয়্যার টিম আছে, যদি সফটওয়্যার টিমটা এখন সবচেয়ে বড়। তো এই যে টিমগুলো আছে, যেটা ফিজিক্যাল সাপোর্ট, যেটা চট্টগ্রামে আমরা ইজিলি দিতে পারছি, কারণ চট্টগ্রামে যারা বাস করে, শহরটা ঢাকার তুলনায় অনেক ছোট, তারা পার্সোনাল মোটরসাইকেল, তারা পার্সোনাল প্রোটেকশন নিয়ে ফ্যাক্টরি গুলোতে সাপোর্ট গুলো দিয়ে দিচ্ছে। তো ঢাকার ক্ষেত্রে আমরা যেটা দেখা যাচ্ছে, আমাদের ঢাকায় আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার তারা দূরে বাড়িতে চলে গেছে, তারা বাড়ি থেকে এসে মানে অফিস করবে, সাপোর্ট দেবে, এই জিনিসটাতে সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যারা ফিজিক্যাল হার্ডওয়্যার রিলেটেড যে সাপোর্ট গুলো, সেটা আমাদের একটু হ্যাম্পার হচ্ছে। যারা শহরে থাকছে তারা সাপোর্ট দিতে পারছে, কিন্তু যারা বাড়িতে চলে গেছে তারা এসে সাপোর্ট দেওয়া তাদের জন্য হচ্ছে। সুতরাং অবশ্যই আমরা ইম্প্যাক্ট হচ্ছে। ইম্প্যাক্টের ক্ষেত্রে আমি এটা বলি, সফটওয়্যারের এএমসি, সফটওয়্যার লাইসেন্সিং এগুলো আমাদের কন্টিনিউয়াস চলছে, কিন্তু আদার্স যে বিজনেস সেক্টর গুলো, সেগুলোতে সেলসটা অবশ্যই একটা বড় রকমের ড্রপ হয়েছে। কিন্তু গুড থিংস হচ্ছে যে, যেহেতু আমরা এখনো কাউকে স্যাক করিনি বা কাউ কোম্পানি থেকে বাদ দেইনি, আমরা এখনো মানে মেনটেন করে যাচ্ছি। আমরা আশা করছি যে 1 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি আমরা কমন বাংলাদেশের সিচুয়েশনটা নরমাল হয়ে যাবে, আমরা আশা করছি আর কি, কারণ এটা সবার জন্য জরুরি। এমন না যে কোভিডে কেউ মানে একদম ইম্প্যাক্ট হয়নি, এটা আসলে ইম্পসিবল, এটা হতেই পারে না। অবশ্যই সবাই ইম্প্যাক্ট হয়েছে, বিশেষ করে যেহেতু আমরা বিটুবি লিগে কাজ করছি, ওরা ইম্প্যাক্ট হওয়া মানে আমাদের ইম্প্যাক্ট হওয়া, আমাদের সেলস অবশ্যই ড্রপ করবে, এটা মানতে হবে। তবে আমরা যতটুকু পারছি মেনটেন করার চেষ্টা করছি, বিজনেস ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করছি। যেমন আমরা গত 15-20 দিন হলো আমরা অনলাইন সার্ভিস একটা চালু করেছি, যেটা হচ্ছে যে আমাদের ছোট একটা স্টার্টআপের মতো, যে আমাদের যে লোকজনগুলো অনলাইন থেকে অর্ডার দিবেন, তাদের গ্রোসারি এবং আদার্স গুলো তাদের বাসায় পৌঁছে যাবে। আমরা এটা এখনো অলাভজনক হিসেবেই কিন্তু শুরু করেছি মেনলি, যাতে মানুষের উপকার হচ্ছে, আমাদের পরিচিত লোকজনের উপকার হচ্ছে, এটা আমরা শুরু করেছি। শেখ ভাই, এটা হচ্ছে যে মমিন সাহেবও জানে, জিবিজিবি.com, জিবিজিবি.com আমরা শুরু করেছি আর কি। যে চিটং এ আসলে অনলাইন সার্ভিস গুলো ঢাকার মতো এখনো ওভাবে নাই, চট্টগ্রামের লোকজন এখনো অভ্যস্ত না। তো আমরা যে ছোট পরিসরে যা শুরু করে দেখছি, যেটা লোকজনের ইম্প্যাক্টটা দেখছি আর কি, লোকজনের মানসিকতা গুলো টেস্ট করছি আসলে। আচ্ছা, তা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর একটা ছোট কোশ্চেন আছে মনে হয় ফসল ভাইয়ের কাছে, যে বিগ মানে কি ধরনের বিগ চ্যালেঞ্জ লোকাল সফটওয়্যার কোম্পানির সাথে, মানে ফরেন সফটওয়্যারটাকে কম্পিট করার জন্য কি ধরনের, মানে কি ধরনের বিগ চ্যালেঞ্জ আপনি মনে করেন? যে হোয়াট আর দ্য বিগ চ্যালেঞ্জেস ফর এ লোকাল সফটওয়্যার, টু কম্পিট ফরেন সফটওয়্যার? বিগ চ্যালেঞ্জেস ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ওই দিন সিএসএল একজনও বলেছিলেন, মূলত সেটা হচ্ছে যে দেখা হলো প্রোগ্রামারদের ক্ষেত্রে, আমি যদি নেগেটিভ ইম্প্যাক্ট পজিটিভ দুটোই বলি, পজিটিভটা হচ্ছে যে
দেখা যাচ্ছে প্রোগ্রামাররা অনেক এফিসিয়েন্টলি কাজ করছে এখন। কেন? তারা বাসা থেকে বসে কাজ করছে। অফিসে আসা যাওয়া যে সময়টুকু, জ্যামে যে সময়টুকু নষ্ট হয় সেটা নষ্ট হচ্ছে না। কিন্তু এটা গুড ইম্প্যাক্ট। কিন্তু আমি দুটো ক্ষেত্রে আমার এটা পার্সোনাল অভিমত। ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে কিরকম, দেখুন প্রোগ্রামাররা যখন দূরে দূরত্বে চলে যাবে, অফিসে থাকলে সে কিন্তু নলেজ গ্যাদার করতে পারে, সে টিম ওয়ার্ক করে। টিম ওয়ার্কের সাথে একটা বড় জিনিসটা কি হয়, সে আরেকজন থেকে কিছু শিখতে পারে। যখন আপনি দূরে থাকবেন, শেখাটা কিন্তু অতটুকু হয় না যেটা আপনি অফিসে বসে শিখতে পারবেন। এটা একটা ব্যাপার আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে প্রজেক্টের ক্ষেত্রে কোঅর্ডিনেশনটা অনেক সময় একটু ডিলে হয়ে যায়। কারণ আপনি যখন একটা টিম হেডের আন্ডারে কাজ করছেন একদম অফিসে বসে, তখন যত দ্রুত আপনাকে গাইডেন্স দেওয়া যায়, রিমোটের ক্ষেত্রে অবশ্যই একটু হলেও সেটা কি হয়, ডিলে হয়। এটা আমি বলবো। এখন ওই এটা একটা ব্যাপার আছে। আমাদের আমাদের এই এখানকার আপনার কথা ছিল যে আপনার আচ্ছা, আপনারা তো আমি একটু লোকাল বলি। সফটওয়্যার নিয়ে কাজ আচ্ছা, করছেন। জি ইসহাক জি ভাই, আমি বলেন। একটু শেয়ার করি যে লোকাল সফটওয়্যার এবং ফরেন সফটওয়্যার মধ্যে চ্যালেঞ্জ আসলে যেটা, যে ফরেন সফটওয়্যার গুলো সাধারণত প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড ফর্মুলা মেনটেন করে মার্কেটে ছাড়ে। আর আমাদের লোকাল সফটওয়্যার গুলো সাধারণত এই জায়গাটাতে একটু মনে হয় মানে ঠিক মতো মেনটেন করে না। যার কারণে চ্যালেঞ্জটা আমরা একটু বেশি পড়তে, দুই দোকানে পাঁচ হয়ে গেলে কিন্তু আমার কাস্টমাররা আমার কাছে সফটওয়্যারটা না, নেবে না। এখানে আর একটা কথা আমি বলি, মেয়েদের সেটা হচ্ছে এটা ট্রেন্ডের ফরেনের একটা ব্যাপার আছে। একটা মানে স্ট্যান্ড, ট্রেন্ডের ব্যাপারটা হচ্ছে দুই দোকানে পাস হবে না, এদের একটা একটু মানে ওইভাবে ইয়ে করা হয় আর কি। তো সেই ক্ষেত্রে হুম, ফরেনরা তো অবশ্যই একটা ভালো সফটওয়্যার গুলো মার্কেটের জন্য আসে, ওরাকল বলেন, এসএবি বলেন, বা আদার যেসব বাইরের সফটওয়্যার গুলো আছে, ওইগুলো কিন্তু অবশ্যই একটা ওইভাবে টেস্টিং হয়ে এরপর কাস্টমার এন্ডে যায়। এবং আমাদের দেশের লোকাল সফটওয়্যার গুলো তো অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা যদি এই জায়গাটা যদি আরেকটু স্ট্যান্ডার্ডটা মেনটেন করে যদি আমরা মার্কেটে ছাড়ি, দেন আমরা কিন্তু এইখানে কিন্তু আমরা ভালো করতে পারবো, আমার যেটা বিশ্বাস আর কি। ফসল স্যার জন্য একটু শেয়ার না করতে চাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা বলছি যে ট্রেন্ড বলে একটা কথা আছে। আমি আমার ব্যাংকিং সেক্টর দিয়ে দেখাই, আমাদের ব্যাংকিং সেক্টর এখনো আসলে কিন্তু সেকেলে আমলে চলছে। কোভিড এর কারণে কিছুটা ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে এখন আমরা হাতে লেখে চেক কাটি, চেক কেটে ব্যাংকে যায়, লাইনে দাঁড়ায়, টাকা তুলে। এটা তো একেবারে আসলে আজ থেকে 20 বছর আগের আমি ট্রেন্ড বলবো। আমাদের তো এখন ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না, কিন্তু সেটা আমরা করতে পারিনি এখনই। তো এটা এই ধরনের যে ব্যাপারগুলো আমাদের ট্রেন্ড, যে আমরা অনলাইন, যে বাইরের দেশের লোকজনগুলো চলে গেছে, সেই ট্রেন্ডে আমরা এখনো সেট হতে অনেক সময় লাগবে। হয়তোবা আমাদের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশনটা যতটুকু ইউজ টু, আমাদের এর আগে জেনারেশনটা টোটালি ইউজ টু না। এটা একটা বড় কারণ, যার ফলে আমরা 100% অনলাইনে যেতে পারিনি। কেনাকাটা বলি, আর কেনাকাটার ক্ষেত্রে একটা যেটা হচ্ছে, আমি যেটা দেখেছি, আজকে আমার পরিচিত একজন বলছে সে অনলাইনে দেখেছে একটা, কেনার পর দেখেছে আরেকটা, তার কাছে মনে হচ্ছে জিনিসটা মানে যা দেখেছে সেটা সে দেখেন পায়নি আমাদের এবং একটু, ওভার প্রাইস হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। একটা কথা। হুম। আচ্ছা, আমরা এই আমরা জিনিসগুলো বাইরের দেশে কিন্তু আমাজন বা অন্যান্য গুলো কিন্তু সেটাকে অনেক সুন্দরভাবে ট্যাকেল করেছে, আমরা সেটা পারিনি, যার ফলে আমরা ওই ট্রেন্ডে এখন ইউজ আমাদেরও করতে মেনটেন পারিনি। করতে হবে, হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হুম, ফয়সাল স্যারকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ইসহাক ভাইকে। ইসহাক ভাই আমার হুম। বন্ধু মানুষ এবং বড় ভাই, যাই থ্যাংক হোক, ইউ। একসাথে পরিচিত। তো আজকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। নেক্সট হয়তো আমরা হুম। আরেকদিন আমরা আরো দুটি কোম্পানি নিয়ে হয়তো আমরা এই ধরনের প্রোগ্রামে চলে আসবো। আমি চাই যেটা যে লোকাল মার্কেটে আমরা যারা আইটি নিয়ে কাজ করতেছি, আমরা সবাই সবার প্রোডাক্ট নিয়ে সামনে আলোচনা করি। আমরা সবাই বাসায় আছি, বাসায় থেকে আমরা যদি একটু জানি বা একটু যদি হেল্প হয়, কাস্টমার ক্ষেত্রে যদি একটু হেল্প হয়, বা আমরা যারা ভেন্ডর আছি ভেন্ডরের ক্ষেত্রে যদি হেল্প হয়, এটা আমরা সবাইকে যদি জানাই, সবাই যদি তাদের যে পারপাস গুলো আছে সেগুলোতে আমাদের মাধ্যমে কোনো সার্ভ করা যায়, এতে কিন্তু দুই পক্ষের সুবিধা। হয়তো কেউ খুঁজতেছে এমন একটা সফটওয়্যার, হয়তো জানে না কার কাছে সফটওয়্যারটা আছে। তো এই জন্য আমি উদ্যোগ নিয়েছি যে আমি লোকাল মার্কেটে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, মোটামুটি একে একে আমি সবাইকে চেষ্টা করবো আমার এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য, এবং দর্শকরা যেন জানতে পারে যে কার কোন সফটওয়্যারটা আছে এবং কারা মার্কেটে কোন প্রোডাক্টটা নিয়ে পাইওনিয়ার হিসেবে আছে, এবং তারা যেন সার্ভিস সাপোর্ট সবকিছু মিলে যেন বেটার একটা সুযোগ পায়। এই জন্য আমাদের এই এই ক্ষুদ্র উদ্যোগটা। তো অবশ্যই দর্শক যারা আজকে আমাদের সাথে ছিলেন তাদেরকে হ্যাঁ, অবশ্যই আমি আমরা নেক্সট কোনো মিটিং এ আমরা ধন্যবাদ। আরেকটা কাজ করতে পারি। মোহন সাহেব, আমরা নেক্সট কোনো একটা প্রবলেম নিয়ে, একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে আমি ইশতিয়াক ভাই আমরা আলোচনা করতে পারি, যেটা হচ্ছে যে ছোট কোম্পানিগুলো, আইটি কোম্পানিগুলো কিভাবে টিকবে, তাদেরকে আমরা হয়তোবা সাজেস্ট করতে পারি আর কি, টেকনিক্যাল এই সাপোর্ট ধরনের সাপোর্ট নেক্সট যে আচ্ছা। প্রোগ্রাম গুলোতে হতে পারে। হুম, তো হুম, হুম। অবশ্যই অবশ্যই আমরা নেক্সট প্রোগ্রাম হয়তো এরকম সুযোগ থাকে স্যার, আমি আপনাদেরকে আবার কানেক্ট করে নিব। তো অবশ্যই দর্শকদেরকে আমার থ্যাংক পক্ষ ইউ। থেকে অসংখ্য ধন্যবাদ, এবং জি আপনাদেরকে ধন্যবাদ এই হ্যাঁ, কষ্ট ইশতিয়াক করে ভাই, আমাদের আপনাকে সাথে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভালো আপনাদের থাকবেন দুজনকে সবাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ জি, সালামুন ভাই, অনেক থ্যাংক ভালো ইউ লাগলো আপনাদের আজকে ভালো সুন্দর একটা আজকের এই করার জন্য। প্রোগ্রামটা। আশা থ্যাংক করি ইউ। দর্শকদেরও ভালো লেগেছে, এবং দর্শকদের তারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই জি, দেখা হবে সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, সাবধানে থাকবেন। জি, জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।